আলহামদুলিল্লাহ স্যার, ভালো জি আছি। আলহামদুলিল্লাহ। আমাদের মনে হয় একটা ক্লাস হয়েছিল না ঈদের আগে, মনে হয় একটা বা কি বলা যায় যে আহ, একটা এমনি কি বলে ক্লাস হয়েছিল, ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস যেটাই বলি আমরা। আহ, ওখানে সম্ভবত আপনারা ছিলেন মনে হয়। মিন আপনাদের ওই ব্যাচটাই হওয়ার কথা। তো না স্যার, আমরা ছিলাম না স্যার। না স্যার, আমরা স্যার সবাই নতুন স্যার, আমরা তো আজকে ফার্স্ট। আজকেই ফার্স্ট স্যার। একটা জাস্ট ফ্রি ক্লাস হয়েছিল, মেবি ফ্রি ক্লাস ওটা স্যার আমরা করিনি স্যার আচ্ছা, ক্লাসটা। ডেমো ক্লাস দেওয়া হয়েছিল, ওইটা আপনার রেকর্ডেড। স্যার ওইটা আগের গ্রুপের রেকর্ডেড ক্লাস স্যার ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখ, অসুবিধা নাই। তাহলে তো সমস্যা নাই। যাই হোক, আমরা একটু পরিচয় পর্ব সারি না। আচ্ছা, তো আপনার কি মোটামুটি সবাই এখানে স্টুডেন্ট, নাকি জব হোল্ডার কেউ আছে? না স্যার, আমি তো স্টুডেন্ট, এখন বাকিরা যে কি জানি না স্যার আসলে। সবাই অলমোস্ট মনে হয় স্টুডেন্টই। তো যাই হোক, সবাই কি কম্পিউটার সায়েন্সে? জি স্যার। কম্পিউটার সায়েন্স। ও জি আচ্ছা। স্যার। বাইরে বাইরে কি কেউ আছেন? আই মিন কম্পিউটার সায়েন্সের বাইরে কেউ আছেন? স্যার আমি জি ভাই, আমি আছি ত্রিপুলি। সরি, আমি আছি ভাই ত্রিপুলি। ইঞ্জিনিয়ারিং। ত্রিপুলি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। রিফাত জি, আপনি কি? আমি ত্রিপুলি। আপনি ত্রিপলি, ও আচ্ছা। আর রেদওয়ান? স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা, ওই তো একই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিএসসি, মানে ওই যে কি বলে কাজিন আর কি না। জি স্যার। আচ্ছা, তো ফাইন। আমরা অ্যাকচুয়ালি আমাদের কোর্স কন্টেন্ট যেটা আপনারা হাতে পেয়েছেন কিনা জানি না, তো আমি তারপরও হচ্ছে বলে দিচ্ছি। আমরা ফার্স্টলি হচ্ছে পাইথন, কোর পাইথন দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কোর পাইথনের পরে আমাদের হচ্ছে আহ, আহ, শিখবো আমরা, HTML CSS। ঠিক আছে, কিছুটা ওগুলো আমরা প্র্যাকটিস করব, বিকজ অফ আমাদের যেহেতু রিয়াক্ট আছে, সো ওখানে রিয়াক্টের কম্পোনেন্ট তৈরিতে আপনাদের HTML CSS জানা থাকতে হবে। হুম। তারপরে হচ্ছে এরপরে আমরা যাব হচ্ছে জ্যাঙ্গোতে। জ্যাঙ্গোর পরে আমরা যাব হচ্ছে রিয়াক্টে। মানে এইভাবে হচ্ছে আমরা সবকিছু ফলো করবো ইনশাল্লাহ। তো পাইথন তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে বেসিক থেকে ইনশাল্লাহ স্টার্ট করবো, একেবারে জিরো থেকে। হ্যাঁ, জিরো থেকে মেবি অ্যাডভান্স পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আর সাথে আমরা হচ্ছে কিছু প্রোগ্রামিং ধরুন হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন করবো, অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে। আর যারা আপনারা হচ্ছে সিরিয়াস, মানে আই মিন সিরিয়াসলি চিন্তা করছেন যে ক্যারিয়ার করতে হবে, আই মিন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে, এতদিন কি করেছেন না করেছেন আমি জানি না, বাট আমি ধরে নিচ্ছি আপনারা একদম ইনিশিয়াল, ঠিক আছে। সো ইনিশিয়াল পর্যায় থেকে যদি আপনাদের সিরিয়াসলি কোনো কিছু করতে চান লাইক ক্যারিয়ার ভিত্তিক, তাইলে আপনাকে অবভিয়াসলি আপনাকে হচ্ছে মানে আমি গাইডলাইন তো ফলো করতেই হবে। আর আমি যে জিনিসগুলো দেবো সেগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, কালকের জন্য অবশ্যই ফেলে রাখবেন না। এই কথাগুলো কেন বলতেছি, আমি প্রিভিয়াস ব্যাচগুলার যেই অবস্থা, ওটার অ্যানালাইসিসের ভিত্তিতে আমি কথা বলছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা শুরু করি অনেক ভালো পূর্ণ উদ্যমে, আই মিন একেবারে 100% এফোর্ট দিয়ে আমরা হচ্ছে শুরু করি। কেন জানি 10টা 12টা ক্লাস যাওয়ার পরে সবার ভিতরে সেই উদ্যমটা থাকে না। আই ডোন্ট নো কেন থাকে না, আমি জানি না। আমি 100% দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রিভিয়াসলি যে ব্যাচগুলো আছে যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিল, তো অনেকেই এখন হচ্ছে জবও করতেছে আলহামদুলিল্লাহ। ওদের রিজিকের মালিক তো আল্লাহ, বাট ওদের ইফোর্টের মানে ওদের কি বলা যায়, ওদের প্র্যাকটিক্যাল ইস্যুস বা ওদের প্র্যাকটিসের ইস্যুস, এগুলো মিলিয়ে হচ্ছে ওরা আসলে এখন সাকসেস। আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যদি এমন চিন্তা থাকে যে ধরেন যে কি বলা যায়, বাপের টাকা পয়সা আছে, এত টেনশন কি ক্যারিয়ার করা, তাদের জন্য আমার কোনো ইয়ে নাই, কোনো কমেন্টস নাই বা কোনো ইয়ে নেই। বাট আপনারা যারা চাচ্ছেন যে অবভিয়াসলি আমাকে কেরিয়ারে করতে হবে, এখন আমাকে অত্যন্ত কি বলা যায় জব স্টার্ট করতে হবে, তাইলে আমি বলবো যে এখন যেই মানে আপনাদের কি বলা যায় উদ্যম আছে, সেই উদ্যমটা যাতে শেষ পর্যন্ত থাকে। আমার এক্সপেকটেশন হচ্ছে, আমি আশা করি সবাই থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, ইনশাল্লাহ স্যার। আমাদের জি ঠিক আছে ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। তো আপনার এখন আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে। সো ওরিয়েন্টেশন ক্লাসে বেসিক্যালি আমরা হচ্ছে খুব সিরিয়াস কিছু করি না, আমরা জাস্ট হচ্ছে ফার্স্টলি আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবো, ঠিক আছে। কিছু টুকটাক প্রোগ্রামিং করব। আমাদের লাইক হচ্ছে আমরা কিভাবে আমাদের এই বাকি ক্লাসগুলো কমপ্লিট করব,
তারপরে হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেটা আমরা কিভাবে প্রোভাইড করব, করার পরে কিভাবে প্রোভাইড করব। তারপর হচ্ছে গ্রুপের ডিসকাশনস গুলা নিয়ে আমরা একটু মানে কথাবার্তা বলবো, ঠিক আছে, যা লাইক কিভাবে প্রিভিয়াস গ্রুপের ডিসকাশন হয়, সেখানে কোনো প্রবলেম থাকলে কিভাবে সলভ করা হয়। হ্যাঁ, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আপনাদের গ্রুপ করা হবে, আপনাদের প্রবলেম তো সবারই হবে, আমার মনে হয় যে প্রবলেম সবারই হবে। তো আমি যে আমার কথা হচ্ছে আপনারা যদি কেউ মনে করেন যে আমি এই প্রবলেমটা সলভ জানি, তাহলে অবভিয়াসলি বসে থাকবেন না, সাথে সাথে প্রবলেমটা সলভ মানে আপনিই করে দিবেন, ঠিক আছে। মানে আই মিন আপনার কাছে যদি সলিউশন থাকে আপনি আপনারটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। কখনোই ধরেন হচ্ছে আরেকজনের আশা বসে থাকবেন না, তাতে কি হবে, আপনার আপনার নলেজ বাড়বে, আপনার নলেজের জন্য জিনিসটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা একটু যাই যে আমরা অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদের কোন ধরনের এনভায়রনমেন্ট আমাদের লাগবে বা কি ধরনের আইডি আমরা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ, রাইট। সো এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমরা অনেকে অনেক আইডি পছন্দ করে থাকি, লাইক আমি হচ্ছে ইয়ে ইউজ করি, পাইচার্ম ইউজ করি, ঠিক আছে। সো আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের সবারই মেবি স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে মেবি, রাইট? রাইট স্যার। স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেটা তো অ্যাক্টিভ অবশ্যই আছে। তা আমি যেটা বলবো যে আপনারা চাইলে পাইচার্মের যেই বা ইয়ে যেটা আছে, প্রফেশনাল যেই আইডিটা আছে, লাইক আমরা যখন ফ্রি ইউজ করতে যাই তখন সেটা কমিউনিটি হয়, কমিউনিটি ইয়া হয়। যেমন আমি কেনই এটা সাজেস্ট করছি, কারণ পাইচার্ম হচ্ছে অনেক অনেক আপডেটেড এবং খুবই শক্তিশালী একটা আইডি, ঠিক আছে, খুবই পাওয়ারফুল আইডি, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি মানে হিউজ একটা সাপোর্ট পাবেন, ঠিক আছে, হিউজ একটা সাপোর্ট পাবেন। তো আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আপনি আইডিইটা, ঠিক আছে, ইউনিভার্সিটি যেই বা ইয়েটা আছে, আপনাদের মেইল অ্যাড্রেসটা আছে, সেটা দিয়ে আপনারা চাইলে এই আইডিটা অলমোস্ট 5 বা সরি 5 না আরো বেশি হবে, আই মিন 8 বছর 7-8 বছরের মতো আপনি এটাকে ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিভাবে করা যায় আমি ওই জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা, সেটা সবাই ফ্রি ইউজ করতে পারে না। তো জেট ব্রেইনস, আপনি জেট ব্রেইনস এর মধ্যে যাবেন আগে, তারপরে যে জেট ব্রেইনস এর মধ্যে গিয়ে আপনি এখান থেকে জেট এই পাইচার্ম বা ইন্টেলিজে আইডিই, এগুলো হচ্ছে জেট ব্রেইনস এর প্রোডাক্ট, ঠিক আছে, যেগুলো হচ্ছে জেট ব্রেইনস এর প্রোডাক্ট, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটা করতে পারেন, লাইক আমি যদি এখানে যাই, যেমন ধরুন এখানে আমি হচ্ছে এখানে দিলাম, ঠিক আছে। তো লাইক যেমন ধরুন এটা একটা স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এটা একটা স্টুডেন্ট আইডি, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। সো আপনি যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনাকে কি করতে হবে, বেসিক্যালি প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার ভার্সিটির যে স্টুডেন্ট আইডি এটা আছে সেটা আপনি প্রোভাইড করবেন, লাইক এখন যেটা আমি দিচ্ছি, লাইক এই যেটা, এটা হচ্ছে আমার ভার্সিটির আইডি, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে যদি সাইন আপ দেই, দেখবেন যে আমাকে এখানে রেজিস্টারের জন্য আমার এখানে একটা লিংক যাবে আমার সেই ভার্সিটির আইডি। সো লাইক ওখানে আপনি যাবেন এন্ড ওখানে আপনাকে বিনোদন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কিভাবে আপনি এটাকে ইউজ করবেন, ঠিক আছে। তো ওই লিংকে প্রোভাইড করলে, ঠিক আছে, ওই লিংকটা যেহেতু আমার আসলে আইডি আমার এই ইউনিভার্সিটির লিংক তো অনেক আগেই ইয়ে হয়ে গেছে। সো বেসিক্যালি আপনারা তখন জিমেইলে যাবেন বা আপনাদের যে ইউনিভার্সিটি, জিমেইল বলতে আপনাদের ইউনিভার্সিটির যে ইমেইলটা আছে সেখানে যাবেন, ওখানে আপনাকে একটা লিংক দেওয়া থাকবে। লিংক দেওয়ার পরে সে আপনাকে জেট ব্রেইনসের অ্যাকাউন্টের মধ্যে পাঠাবে। জেট ব্রেইনসের অ্যাকাউন্টের মধ্যে আপনি যখন যাবেন তখন সেখানে আপনাকে এইভাবে বাকি জিনিসগুলো সাইন ইন করার জন্য বলবে পাসওয়ার্ড দিয়ে। তো আপনি সাইন ইন করবেন, করার পরে দেখবেন এখানে আপনাকে একটা ওরা অ্যাকাউন্ট দিচ্ছে, একটা ড্যাশবোর্ড দিচ্ছে, যে ড্যাশবোর্ড থেকে আপনি বেসিক্যালি এখান থেকে আপনার যে মানে প্রয়োজনীয় যে আইডি গুলো আছে সেটা আপনি চাইলে এখান থেকে নামিয়ে নিতে পারেন, ঠিক আছে। লাইক আমরা যেহেতু পাইচার্ম ইউজ করবো, আমরা জাস্ট পাইচার্মই এখানে ঢুকে আমরা এটাকে ডাউনলোড করব, ঠিক আছে। ডাউনলোড করার পরে যখন আপনি পাইচার্মটা ওপেন করবেন, অ্যাজ ইউজুয়াল ইনস্টল করবেন, ঠিক আছে। সেটা তো ইউটিউবে হিউজ ভিডিওস আছে, আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। করার পরে আপনাকে এখান থেকে একটা মানে যখন আপনি এটা ইনস্টল করবেন তখন পাইচার্ম ওপেন করার পরে সে আপনার কাছে লগ ইনের ইয়ে যাবে, ঠিক আছে, যে আপনার এই যে ইউজার অ্যাকাউন্ট আছে, এই যে ইউজার অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন সেটার জন্য আপনাকে লগ ইন চাইবে। তো আপনার যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেটার ইউজার আইডিটা আর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা, এই দুইটা জিনিস দিয়ে আপনি হচ্ছে কি করবেন, এখানে বেসিক্যালি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। এই তো
তো ইউজার রেজিস্ট্রেশন করার পরে দেখবেন আপনার এইখানে এইভাবে একটা ড্যাশবোর্ড চলে আসছে, পাইচার্মের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এবং এটা কিন্তু যখন আপনি এইভাবে করবেন তখন আপনাকে যে অ্যাডভান্স লেভেলের যে আইডিটা যেটা হচ্ছে প্রফেশনাল, সেটাই আপনাকে দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন এটা করলে হবে কি যে এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের ইয়ের সাপোর্ট গুলো পাবেন, ঠিক আছে। ডেভেলপমেন্ট যে প্রসিডিউর গুলো আছে তাদের সাপোর্ট পাবেন ডিরেক্টলি। আর যদি কমিউনিটি ভার্সন ইউজ করেন সেখানে শুধু পিওর পাইথন দ্বারা ইউজ করতে পারবেন। সো সেটা দ্বারাও ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। বাট এটাতে হচ্ছে কি আপনি একটা ভালো সাপোর্ট পাবেন, কারণ এখানে দেখেন আপনি পাইথন, জ্যাঙ্গো, ফ্লাস্ক, তারপর যেমন ধরেন অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, এগুলো তৈরির সরাসরি কিছু সাপোর্ট পাবেন। তারপর হচ্ছে এখানে তখন আপনার এখানে যেমন ফোল্ডার যেই ইয়েটা আছে, স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার গুলো ওরা নিজে নিজে আপনাকে প্রোভাইড করে দিবে, ঠিক আছে। আপনি এখান থেকে নিজে থেকে এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করতে পারবেন, লাইক জ্যাঙ্গোর জন্য যে এনভায়রনমেন্ট দরকার হবে বা রিঅ্যাক্টের জন্য যে এনভায়রনমেন্ট দরকার হবে সেটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো যেমন ধরেন আমি যদি এখান থেকে পিওর পাইথন বা জ্যাঙ্গোর একটা প্রজেক্ট করতে চাই, জাস্ট আমি এখান থেকে আমার প্রজেক্টের নেম দেবো, তারপরে ক্রিয়েট করে ফেলবো। এটা হচ্ছে একটা কি বলা যায় সাপোর্ট, দ্যাটস ইট। আপনার টাইম বাঁচলো, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের যে কষ্টগুলো আছে সেগুলো আপনাকে করা লাগতো, ঠিক আছে, করা লাগবে না। তো যাই হোক, তো এইভাবে চাইলে আপনি করতে পারেন, ঠিক আছে। আর যদি ধরেন এটার সাপোর্ট আপনার নাই, আমি ধরে নিলাম এটার সাপোর্ট আপনার নাই, তখন কমিউনিটি চাইলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা আপনি চাইলে ভিএস কোড যেটা আছে সেটা চাইলে ইউজ করতে পারেন, লাইক ভিএস কোডও অনেকটা ভালো লেভেলের আইডি ভিএস কোড এবং অনেক লাইট। ভিএস কোড যেটা আছে এটা কিন্তু অনেক লাইট, ঠিক আছে। সো লাইক লাইট বলতে কি বোঝায়, যেমন পিএইচপি স্টর্ম বা পাইচার্ম এগুলো হচ্ছে অনেক ভারী সফটওয়্যার। আর ভিএস কোড যেটা আছে, ভিজুয়াল স্টুডিও কোড যেটা, এটা অনেক লাইটের একটা ভার্সন, কারণ এখানে প্রি ডিফাইন্ড কোনো কিছুই থাকে না। আপনি পরবর্তীতে যে জিনিসগুলো লাগবে, লাইক যেমন ধরেন এখানে দেখেন পাইথন ইনস্টল, দেখেন সি প্লাস প্লাস ইনস্টল, যে জিনিসগুলো, যে লাইব্রেরি গুলা বা যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট গুলো যেগুলো লাগবে সেটা আপনি চাইলে পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ইনস্টল করে নিতে পারবেন, আবার প্রয়োজনে আনইনস্টলও করে দিতে পারবেন। সো এখানেও আপনি হচ্ছে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, যেহেতু এটা অনেক লাইট ভার্সন, সেখান থেকে আপনি চাইলে কি বলা যায়, খুব সহজে লো কনফিগার্ড পিসি হলো সেটা আপনি ইউজ করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এই গেল হচ্ছে লাইক আইডি সাপোর্ট এবং আইডি কোনটা আমরা ইউজ করব। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই পাইচার্ম ছাড়া অথবা হচ্ছে কি বলা যায় ভিজুয়াল স্টুডিও ছাড়া আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পাইথনের ইনস্টলটা, ইনস্টলেশন বা পাইথন ফাইল যেটা আছে সেটা আপনাকে নামাতে হবে অ্যাজ এ আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনুযায়ী। লাইক আপনি যেটা ইউজ করছেন, যেমন ধরেন আপনি ম্যাক ওএস ইউজ করছেন অথবা উইন্ডোজ ইউজ করছেন অথবা লিনাক্স ইউজ করছেন, সেটা আপনি করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যখন আপনি এখানে আসবেন সে অটোমেটিক্যালি আপনাকে এমনি সাজেস্ট করবে যে আপনি কোন অপারেটিং সিস্টেম আছে সেটা আপনাকে ডাউনলোড করতে সে বলে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো এখান থেকে ডাউনলোডটা করে আপনার কি করতে হবে, পাইথনটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। সো ইনস্টলেশন ওই পার্টগুলো আমি আসলে যাচ্ছি, কেন ওগুলো হচ্ছে বাচ্চাদের কাজ, সো আমি আশা করি ওটা আপনাদের লাগবে না। আপনি লাইক ইউটিউবে গেলেও হচ্ছে তার অনেক সাপোর্ট পাবেন। ইনস্টলেশন করার পরে আপনি এখানে লাইক এই যে পাইথন কমান্ড প্রম্পটে গিয়ে পাইথন ডাবল ড্যাশ এন্ড ভার্সন দিয়ে যদি আপনি চেক করেন তাহলে আপনি এখানে পাইথনের ভার্সনটা শো করবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি ইনস্টলেশন পার্ট এন্ড আইডি বা এনভায়রনমেন্ট, ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমি প্রথমে আগে হচ্ছে একটা ফোল্ডার ওপেন করি আপনাদের জন্য, এন্ড আমাদের যত প্রকার রিসোর্স থাকবে, যেমন ধরেন আমি আগে আমার গিট টেক্ট ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের যত প্রকার রিসোর্সের ম্যাটার থাকবে। যেমন ধরেন আমি আপনাকে যে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের যে ফাইলগুলো থাকবে, ঠিক আছে, সেই ফাইলগুলো সবকিছু আপনি আমার গিটের মধ্যে পাবেন, এন্ড এই লিংকটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। ফার্স্টলি কথা হচ্ছে আপনাদের এখানে আপনাদের জন্য একটা রিপোজিটরি স্টার্ট করতে হবে। সো আজকে আমরা হচ্ছে গিটের ইউজটাও দেখে নিব, যে লাইক কিভাবে গিট ইউজ করে আমরা হচ্ছে ফাইলগুলো আপলোড করতে পারবো, যাতে করে পরবর্তীতে আপনাদের যতগুলো অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্ট গুলো যাতে আপনাদের যার পার্সোনাল গিট রিপোজিটরি থেকে আমাকে শেয়ার করতে পারেন। এন্ড মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা যখন গিট ইউজ করতে জানি না তখন কোম্পানি আমাদেরকে অনেকটা ডিনাই করে, কারণ কি এই বা ভার্সন কন্ট্রোল যে ম্যাটারটা আছে, ঠিক আছে, বা আমাদের যে ক্লাউডের যে ম্যাটারটা আছে সেটা হচ্ছে মোস্টলি কেসে কোম্পানিগুলো হচ্ছে এইগুলা ইউজ করে, কারণ এখন হচ্ছে অনলাইনের সময়, তাই না। আপনি যদি এখনো ধরুন হচ্ছে কম্পিউটারে লোকাল ড্রাইভে আপনি আপনার সিস্টেমটাকে তৈরি করে রেখে ফেলে দেন, আপনার ড্রাইভ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, তখন যদি আপনার সিস্টেমগুলো হারায় যায় তখন আপনি কি করবেন। আর কোম্পানি মাস্ট বি যাই হচ্ছে বিট বাকেট, গিট, এগুলো আপনাকে ইউজ করাটা জানতে হবে, এটা ম্যান্ডেটরি করে দেয়। দেখবেন আপনি যখন
জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তাদের যে রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই চায়। ঠিক আছে, ফাইন। যেমন ধরেন আগের ব্যাচের যে ক্লাসগুলো, যেমন ধরেন এখানে দেখেন এই যে ক্লাসের সবকিছু এখানে আপনি একেবারে ইন ডিটেইলস পেয়ে যাবেন। ঠিক আছে, আই মিন আপনার জন্য যেটা হবে সেটা আপনি ইন ডিটেইলস এখানে পেয়ে যাবেন। সো লাইক আমি ফার্স্টলি হচ্ছে একটা আগে ইয়ে করব, যেমন ধরো হচ্ছে আমি একে পাইচার্ম ওপেন করি, আমার পাইচার্মে আমি যাব এন্ড পাইচার্মে আমি গিয়ে আমি এখান থেকে একটা আপনাদের জন্য আগে ফোল্ডার ক্রিয়েট করব বা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা চাইলে আপনিও করতে পারেন, ঠিক আছে, আপনিও করতে পারবেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট দ্বারা। তবে এখানে একটা কথা আছে, যেমন ধরুন হচ্ছে এখানে আপনাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিজে থেকে ক্রিয়েট করতে হলে আপনাকে ভার্চুয়াল এনভায়রনমেন্টের আবার কোডিং করতে হবে। তো আমরা আস্তে আস্তে সবকিছুই দেখবো ইনশাআল্লাহ। তো ফার্স্টলি আগে আমরা দেখবো যে কিভাবে পাইচার্ম দ্বারা আমরা একটা প্রজেক্ট বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা সেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা আবার কিভাবে নিজে থেকে তৈরি করতে পারি সেটা আমরা দেখবো, না সমস্যা নাই। তো ফার্স্টলি হচ্ছে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেব এন্ড ফার্স্টলি আমরা জাস্ট এখানে পিওর পাইথনই থাকুক এন্ড আমরা এখান থেকে ডেস্টিনেশনটা চেঞ্জ করে নেব। লাইক ফার্স্টলি আমরা হচ্ছে আমাদের স্কিল জবস এর ইয়েতে যাব। সো এই যে স্কিল জবস ট্রেনিং এন্ড এখানে বাকিদের সবার ক্লাসের ইয়ে আছে। সো স্কিল জবস ট্রেনিং আমি সিলেক্ট করলাম এন্ড এখান থেকে আমি ওকে দিয়ে আমি এখান থেকে জাস্ট আপনাদের জন্য একটা আলাদা ফোল্ডার করব। ঠিক আছে, সো আমি এখানে বললাম যে জ্যাঙ্গো ব্যাচ আচ্ছা আপনাদের মেবি 5 জ্যাঙ্গো ব্যাচ 5, ঠিক আছে। তো দেখেন এখান থেকে স্যার এটা 5th না স্যার, এটা 6। হ্যাঁ হ্যাঁ এটা 6 ব্যাচ। ও আমার জন্য মেবি 5th ব্যাচ, হোয়াটএভার, যাই হোক সমস্যা না, আমরা 6 দিলাম, কোনো সমস্যা নাই। সো জ্যাঙ্গো ব্যাচ 6, আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে চাইলে আপনি আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবেন, লাইক পিপ অথবা কন্ডা নিতে পারবেন। তো লাইক আমরা ওইটা কি জিনিস ওটা আমরা আলাদাভাবে বুঝবো না, লাইক কন্ডা কি জিনিস বা পাইপ পিপ ইএনভি যেটা পিপের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটা কোনটা আমরা আলাদা দেখব। বাট এখন আমরা আপাতত ভার্চুয়াল এনভায়রনমেন্ট জিনিসটা আগে জেনে নেই। যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা হচ্ছে একটা জাস্ট আপনি যে টোটাল এই প্রজেক্টটা করছেন, ঠিক আছে, প্রজেক্ট করার জন্য আপনার বিভিন্ন ধরনের লাইব্রেরি লাগতে পারে, থার্ড পার্টি ফাইলস লাগতে পারে, ঠিক আছে। তো ওই যে ফাইলগুলো বা ওই যে লাইব্রেরিগুলো সেগুলোর যে এপিআই বা বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো সেই জিনিসগুলো আপনি অ্যাকচুয়ালি এই এনভায়রনমেন্টে রাখবেন। আর এটাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই জন্য বলা হয়, লাইক আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা প্রজেক্ট। সো প্রজেক্টটা কোথায় আসছে, আসলে প্রজেক্টটা কোথায় থাকে, ভার্চুয়ালি থাকে, রাইট। তো এই ভার্চুয়াল জিনিসটাকে ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এনভায়রনমেন্টের মধ্যে আপনি বেসিক্যালি আপনার থার্ড পার্টি লাইব্রেরি বলেন বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস গুলা বলেন সেগুলো সবকিছু এই এনভায়রনমেন্টের মধ্যে সেট আপ করা থাকবে। আপনি তখন জাস্ট হচ্ছে কি করবেন, এটাকে ইউজ করবেন, ঠিক আছে। তো যাই হোক জি স্যার একজনের মাইক্রোফোন অন আছে, একটু মিউট করলে ভালো হতো। আচ্ছা সবার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। আচ্ছা তো এটা গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার হাতে কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকবে, আপনি চাইলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আপনি এখানে যতটা প্রজেক্ট করবেন ততটা প্রজেক্টের জন্য এই সিস্টেমে নতুন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। কিন্তু আপনি যদি চান যে আমার প্রতিটার জন্য দরকার নাই, আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব আমার জন্য এবং সেটা আমি রেগুলার বেসিস ব্যবহার করব, তাহলে আপনি চাইলে এই যে প্রিভিয়াসলি কনফিগার্ড এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আপনার পুরোনো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট গুলো আছে সেখান থেকে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। লাইক এখানে আমি যদি প্রেস করি দেখবেন এখানে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক এটা আমার কি বলা যায়, এটা জাস্ট ট্রেনিং পিসি, দ্যাটস ওয়াই এটাতে এত কিছু নাই। হ্যাঁ আমরা সমস্যা নাই, আমরা পরবর্তীতে প্রয়োজনে দেখবো যে আরো কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখান থেকে সিলেক্ট করা যায়। আচ্ছা তারপরে হচ্ছে লোকেশন, আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের লোকেশনটা কোথায় হবে। তো অবভিয়াসলি যেখানে আমার হচ্ছে ইয়ে থাকবে, আমার প্রজেক্টটা থাকবে সেখানে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা থাকবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি পাইথনের ভার্সন চেঞ্জ করতে পারবেন, লাইক এখানে বেস ইন্টারপ্রেটার হিসেবে যে ফাইলটা আছে এখানে যেমন হচ্ছে আমার পাইথন 3.8, আপনি যদি চান পাইথন 3.6 অথবা 3.9 এরকম কোনো কিছু ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, ভার্সনটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে এই জায়গাটার ম্যাটার, যে এখানে আমরা কিভাবে হচ্ছে প্রজেক্টটাকে ফুললি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে কি করব, এখানে 6 ব্যাচ, ওকে ফাইন, দিস স্কিল জাস্ট ট্রেনিং 6 ব্যাচ। সো আমরা জাস্ট এখান থেকে কি করব, ক্রিয়েট করে দেব।
ক্রিয়েট করে দিলে সে আপনার জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবে, এবং আমরা প্রজেক্ট স্ট্রাকচারে গেলেই বুঝতে পারবো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে নাকি হয়নি। কারণ এখানে এই যে ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমরা এখানেই আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে ক্রিয়েট করবো। এখানে বেশি কিছু না, এখানে পাইথনের ভার্সন থাকে, পিপের একটা ভার্সন থাকে, সিম্পল কিছু লাইব্রেরি থাকে। তো ওটা আমরা ওপেন করে দেখবো আসলে এখানে কি কি আছে, ঠিক আছে। ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে, ওকে। আচ্ছা, তো আমাদের দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখেন এই যে ভিইএনভি মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এই যে এইখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিস আছে, লাইক ইনক্লুড ফোল্ডারটা এখন আপাতত খালি, কারণ ওখানেও যদি আমরা কোনো কিছু লাইব্রেরি ইনক্লুড করতে চাই সেটা হবে। তারপর লাইব্রেরি দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি গুলো আছে, যেমন পিপ, তারপর পিপ, এই যে প্যাকেজ রিসোর্সেস বলতে যেমন ধরেন আপনি যখন কোনো লাইব্রেরি অ্যাড করবেন আপনার এখানে, সেখানে যখন প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজ রিসোর্সগুলো এখানে থাকবে। তারপর সেটআপ টুলস, থার্ড পার্টি যে টুলসগুলো থাকবে সেগুলো আমরা ইউজ করতে পারি চাইলে, যেমন ধরেন এখানে অনেকগুলো টুলস আছে। তারপর যেমন এটা আরেকটা সেটআপ টুলস এর ফাইল। তো এইভাবে আপনার অনেকগুলো লাইব্রেরি এখানে আস্তে আস্তে সেট হয়, এবং পরবর্তীতে আপনি যখন আরো নতুন কোনো কিছু অ্যাড করবেন সবকিছু এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো যাক, আপাতত ভার্চুয়াল এনভায়রনমেন্ট যা আছে থাকুক, আমরা পরবর্তীতে এখানে আমাদের কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না, কারণ আমরা সবকিছু কমান্ড প্রম্পট থেকে কমান্ডিং এর মাধ্যমে করব। কারণ কি, এখানে যদি আমরা হাত দিতে যাই, হ্যাঁ, অ্যাজ ইউজুয়ালি যেভাবে ফোল্ডার স্ট্রাকচার আছে বা ফাইল স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো আমরা ঠিক রাখতে পারবো না। দ্যাটস আমরা এখানে হাত দেওয়ারই দরকার নেই। আমরা জাস্ট কি করব, আমাদের সবকিছু আমরা কমান্ডের মাধ্যমে করব, তাতে সে বাই ডিফল্ট নিজে থেকে ইন্টেলিজেন্স ওয়েতে এগুলাকে সে ক্লিয়ার করে ফেলবে, বা যেখানে যেখানে যেটা অ্যাড করা দরকার সেটা সে অ্যাড করে ফেলবে, ঠিক আছে। সো জাস্ট আমরা জাস্ট সিম্পল একটা মানে ফোল্ডার বা ফোল্ডারই বলতে পারি। লাইক আমরা যদি এখন দেখেন, আমরা যদি স্কিল জবস ট্রেনিং এ যাই, এখানে দেখেন এই যে জ্যাঙ্গো ব্যাচ 6 দেখছেন, আপনার নামে জাস্ট একটা ফোল্ডার তৈরি হয়েছে, আর এখানে বেশ কিছু ওই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং আইডিয়ার, বিশেষ করে এটা তো হচ্ছে কি বলে জেট ব্রেইনস এর প্রোডাক্ট। সো ওরা সবসময় কি করে, বাই ডিফল্ট ওদের একটা মানে আইডিয়া ভিত্তিক একটা ফোল্ডার জেনারেট করে, কি বলা যায় এটা, মানে এদের যে প্রয়োজনীয় টুলস গুলো আছে সেই জিনিসগুলো এখানে জাস্ট ওরা এই ফাইলগুলো ইনক্লুড করে রাখে। ফাইন, আমরা জাস্ট এখানে কি করব, আমরা এখানে নতুন নতুন ফাইল তৈরি করব, সেই ফাইলগুলো তৈরি করে আমরা এখান থেকে আমাদের ডেভেলপমেন্ট প্রসিডিউর গুলো ইউজ করব। লাইক আমরা এখানে চাইলে এইভাবে করতে পারি যে, যেমন ধরুন নিউ একটা ফাইল নিব, লাইক যেমন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এন্ড অবশ্যই আপনার হচ্ছে ফাইলের এক্সটেনশনটা দেখাতে হবে, এটা কোত্থেকে দেবো আমরা সেটাও দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট ধরেন আমি লিখতে পারি যে আজকে হচ্ছে আমাদের কি ফার্স্ট ক্লাস এলএস, এন্ড আমরা এখানে কি করলাম, লাইক এখানে একটা আচ্ছা ওয়েট এ মিনিট, আমি চাচ্ছি এটাকে ফোল্ডার করে করতে। সো আমি এখানে জাস্ট ফোল্ডার করব, ফোল্ডার। সো আমরা দিলাম ফার্স্ট ক্লাস, আজকে ডেট কত 18_06_21। এই ফোল্ডারে মানে আমাদের ফার্স্ট ক্লাসে যা কিছু হবে সব এই ফোল্ডারে পাবো, তাহলে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা সুন্দর থাকবে এবং আমরা সবকিছু খুঁজে পাবো সহজে। তো লাইক দেখেন এখানে আসলে আপনি এই ফোল্ডারটা দেখবেন যে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আবার চাইলে আপনি এখান থেকেও ফোল্ডার করতে পারবেন। লাইক আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, নিউ, তারপর হচ্ছে ডিরেক্টরি, আবার প্যাকেজেসও করা যায়। যাক আমরা এখানে আপাতত ডিরেক্টরি করব। তো প্যাকেজেস এগুলো হচ্ছে যখন আমরা জ্যাঙ্গো স্টার্ট করব ইনশাআল্লাহ, তখন প্যাকেজেস কি সেটা আমরা দেখব। সো লাইক এখানে আমরা এটা করলাম, এন্ড আমরা ধরুন হচ্ছে সেকেন্ড ক্লাস হিসেবে এখানে যদি আমরা এটাকে তৈরি করি, সো এটাকে সে কি করবে, সিসিও, এন্ড আমরা এটাকে পরে ডিলিট করে দেব। সো লাইক সেকেন্ড ক্লাস, কারণ আমাদের ডেটটা তো জানা নেই, সো আমরা জাস্ট সেকেন্ড ক্লাস, এই যে দেখেন ফোল্ডার স্ট্রাকচার হয়ে গেছে, এন্ড আপনি এখানে আসলে এই যে ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনি ইচ্ছা এটা যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এটা কমপ্লিট করে দেব এখান থেকে, যে আমাদের সেটা নাইস ক্লাস, ফার্স্ট ক্লাসের মধ্যে সবকিছু। সো আমরা এখান থেকে এন্ড আমরা একটা কাজ করে আমরা পাইথন ফাইল নেব, আমরা সেম প্রসেসে ওখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা পাইথন ফাইল হিসেবে এখানে জাস্ট আমরা নেম লিখবো, যেমন ধরুন হচ্ছে আমাদের আজকে কি ইন্ট্রোডাক্টরি ক্লাস, ইন্ট্রোডাক্টরি। সো আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস নামে আমরা একটা ফাইল নিলাম যে introductory.python। আচ্ছা, সে বলছে আপনাকে এখানে গিট কি ইউজ করবেন কিনা, তো ফাইন আমি জাস্ট এখানে অ্যাড করে দেব, প্রবলেম নাই। বাট পরবর্তীতে আমরা আবার অ্যাড করব যে কিভাবে আমরা গিট ইউজ করতে পারি, ঠিক আছে, ফাইন। তো
তো যাই হোক, আমরা এখানে এখন কি করব, আমরা হচ্ছে সিম্পল কিছু ইয়ে দেখবো যে কিভাবে পাইথন ইউজ করা যায় বা পাইথন ইউজ করা কতটা সহজ। আমরা জাস্ট শুরু করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর পাইথন প্রথম হচ্ছে আপনার লঞ্চ হয় হচ্ছে 2000 এ, ঠিক আছে, 2 ভার্সন দিয়ে, 2.n ভার্সন দিয়ে, ঠিক আছে। আর পরবর্তীতে 2006-এ আপনার ভার্সন 3 চলে আসে পাইথন, ঠিক আছে। তো পাইথন কেন আসলে হচ্ছে, যেমন ধরেন পাইথন আমাদের দেশে আসলে আমরা একটা পর্যায়ে আসলে পাইথন শিখি, রাইট? বাট বাইরের দেশগুলোতে পাইথন হচ্ছে একেবারে বাচ্চাদের জন্য, ঠিক আছে। আই মিন যেমন ধরেন হচ্ছে যারা প্রাইমারি থেকে বা কলেজ লাইফ থেকে বা হাই স্কুল লাইফ থেকে হচ্ছে প্রোগ্রামিং শুরু করে, ওদের জন্য হচ্ছে পাইথন। কারণ পাইথন হচ্ছে অ্যাজ এ আপনি হচ্ছে মানে আই মিন আপনি দৈনন্দিন জীবনে যে ভাষাগুলো ব্যবহার করেন সেই ভাষার মতো করে হচ্ছে পাইথন কোডটা ডেভেলপমেন্ট করা হয়েছে, পাইথন প্রোগ্রামিংটা ডেভেলপমেন্ট করা হয়েছে। সো লাইক যেমন ধরেন আপনি একটা কিছু শো করতে চাচ্ছেন বা প্রিন্ট করতে চাচ্ছেন, সো আপনি জাস্ট কি করবেন, সিম্পল প্রিন্ট লিখবেন, ঠিক আছে। তো প্রিন্ট মানে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? প্রিন্ট মানে বুঝি আমরা কোনো কিছু দেখাবো, রাইট? আমরা কোনো একটা কিছু শো করব। সো লাইক যেমন ধরেন আমি এখানে যদি বলি যে ওয়েলকাম টু স্কিল জবস ডিজাঙ্গো ব্যাচ, ঠিক আছে। সো স্কিল জবস ডিজাঙ্গো ব্যাচ 6, ঠিক আছে। তো দেখেন সিম্পল, আমরা জাস্ট কি করলাম, আমরা যদি ধরেন হচ্ছে চিন্তা করি যে কাগজে কোনো কিছু প্রিন্ট করবো, আমরা কি করি, কাগজে আমরা সেটাকে কি লিখি বা প্রিন্ট করি, বলি না যে আমরা প্রিন্ট করতে আসছি। সেম ভাবে দেখেন ওই ভাষাটাই আপনার এখানে ব্যবহার করা হচ্ছে, যে লাইক প্রিন্ট, ঠিক আছে। যেমন আপনি যদি চিন্তা করেন যে জাভা বা সি শার্পে, সেখানে আপনাকে ইউজ করা হয় এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এভাবে করে বাকি জিনিসগুলো আপনাকে এখানে ইউজ করতে হচ্ছে। সো দেখেন, বাট পাইথনে জাস্ট সিম্পল প্রিন্ট, যে আমি প্রিন্ট করতে চাচ্ছি, এর চেয়ে বেশি কিছু নয়। বাট জাভাতে অনেক কিছু আপনাকে লিখতে হয়। তো যাই হোক, এখন ম্যাটার হচ্ছে আসলে প্রোগ্রামিং এর যেই বা খুঁতগুলো, সেগুলো আসলে ধরে লাভ নেই, কারণ এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা থট নিয়ে বা এক একটা মানে থিঙ্কিং নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো সেম ভাবে পাইথনও এই সিম্পল জাস্ট ওদের চিন্তা ছিল যে আমরা এটা বাচ্চাদের জন্য, আই মিন যেমন ধরো হচ্ছে যারা প্রোগ্রামিং শুরু করবে তাদের উদ্দেশ্যে এই জিনিসটা তৈরি করা হয়েছিল। এই জন্য এটা যতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে তৈরি করা যায়, তাদের থিঙ্কিং ছিল এরকম। কিন্তু বাট হুনোস পরবর্তীতে এই জিনিসটা যে এতটা ইউজেবল হয়ে যাবে বা এটা কি বলে যে এতটা জনপ্রিয়তা বাড়বে, সেটা আসলে তখন কেউ চিন্তা করেনি। কারণ পাইথন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে যখন আপনার ধরেন সে বিভিন্ন ধরনের গ্রাফিক্স সাপোর্ট গুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারছে, বা গ্রাফিক্স এর খুব বেশি অ্যাডভান্স জিনিসগুলো পাইথনের মধ্যে যখন বিল্ড করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন ধরেন হচ্ছে আপনি অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেগুলো গ্রাফিক্সের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে ইউজ হয় বা খুব সাপোর্ট মানে ইয়ে করা যায়, সাপোর্টেবল জিনিস, যেখানে হচ্ছে অনেক মানে কি বলা যায় ডেভেলপমেন্ট করা যায় গ্রাফিক্সের বিভিন্ন ধরনের ইয়েগুলো, যেমন ধরেন ফটো এডিটিং বা ভিডিও এডিটিং, ঠিক আছে। তো তখন থেকে হচ্ছে পাইথন খুবই জনপ্রিয় হয়ে যায়, যে পাইথন তখন অ্যাডভান্স লেভেলের অনেক কিছু চলে আসে। তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো যখন আস্তে আস্তে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, এই জিনিসগুলোতে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হয়, তখন এটা জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যায়। তো এইভাবে হচ্ছে এখন পাইথন অ্যাকচুয়ালি মানে কি বলা যায় মানে খুবই বেশি মানে খুব বেশি ইউজ কেস দেখা যায়। যেমন ধরেন যখন 2000 বা 2006-এ যখন পাইথন প্রথম বের হয়, তখন তার মার্কিং ছিল জাস্ট হচ্ছে 78, যেখানে ধরেন তখন জাভা বা সি প্লাস প্লাস এর মার্কিং ছিল হচ্ছে 60, 65 বা 70 এরকম, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আসলে পাইথন মানে কেন আসলো, পাইথনের জনপ্রিয়তা কেন হলো এত, ঠিক আছে। পাইথন ম্যাক্সিমাম জনপ্রিয়তা পেয়েছে হচ্ছে ইমেজ প্রসেসিং এর জন্য, ঠিক আছে, পাইথনের ম্যাক্সিমাম ইউজ কেসটা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব ফ্রেমওয়ার্ক আসলো বা বিভিন্ন ধরনের টুলস আসলো, যেমন জ্যাঙ্গো ইউজ করছেন স্যার বা স্যার হ্যাঁ শুনছি, বলুন। স্যার এখন স্যার পাইথনের মার্কিং কত স্যার? হ্যাঁ, এখন পাইথনের মার্কিং হচ্ছে অলমোস্ট 60-র কাছাকাছি বা 65 এরকম। আর রিসেন্ট কেসটা আমি আসলে জানি না, রিসেন্ট কেসটা কত, আমি লাস্ট মনে হয় আরো একদিন আগে দেখেছি। কোড কি বলা যায় এটাকে, আমাদের কোড না, সরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং,
2021। সো লাইক এখানে দেখেন এই যে পাইথন, আচ্ছা এটা তো শেয়ার জাস্ট, যাই হোক মানে র্যাঙ্কিং এর কথায় আসি। যে শেয়ার মানে হচ্ছে আপনার আই মিন মানে পাইথন কতটুকু ইয়ে পাচ্ছে মানুষের কাছ থেকে, সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে। যেমন এটা এই যে টিওআইবিটা হচ্ছে অনেকটা ভালো লেভেলের জিনিস, এটা অনেক রিসার্চ করে এগুলোর উপরে। সো লাইক দেখেন এখানে এই যে পাইথন, ঠিক আছে, পাইথনের রেটিংস এখন সি এর চেয়ে একটু কম। দেখেন জাভাও তার পিছনে চলে আসছে অলমোস্ট, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, কারণ জাভা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ বা সি শার্প স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, এদের এখানে যদি কোনো কিছু ডেভেলপমেন্ট করতে হয় আই মিন হিউজ প্রসিডিউর নিয়ে আপনাকে মানে কাজ করতে হয়, বা অনেক অবজেক্টিভ ফলো করে করে কাজ করতে হয়, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক মানে টপ 10 এর মধ্যে এরাই থাকে ম্যাক্সিমাম, পাইথন, জাভা, পিএইচপি, সি শার্প, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক। তো ভিজুয়াল বেসিকের অবস্থানটা নিয়ে আমার এখানে সন্দেহ আছে, লাইক ভিজুয়াল বেসিক এখন এখন ভিজুয়াল বেসিকের অবস্থান দেখাই যায় না, ঠিক আছে। এখন সি শার্প, ঠিক আছে, এগুলা সবচেয়ে বেশি এখন, লাইক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখেন, অথচ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রথম সারির ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন যে লাইক পাইথনের অবস্থান খুবই ভালো আছে, পাইথনের অবস্থান খুবই ভালো, এবং এটা হলো প্লাসই থাকে, আসলে মাইনাস কখনো দেখিনি। মানে আই মিন যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন মাইনাস পয়েন্টটা দেখা যায়, বাট পাইথনে আমি সত্যি কথা এই পর্যন্ত মাইনাস পয়েন্ট দেখিনি, এই হচ্ছে কথা। ফাইন, তো ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করছি এখন, এই ফাইলটাকে আমরা রান করবো। সো কিভাবে রান করবো, জাস্ট সিম্পল, এখানে আমরা রাইট বাটন ক্লিক করবেন, রান ইন্ট্রোডাক্টর, দ্যাটস ইট, আপনার ফাইলটা রান হয়ে যাবে, ঠিক আছে। এইখানে রানে গেলে আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে, সিম্পল ম্যাটার। আচ্ছা, এবার বাকি ফার্দার জিনিসগুলা যাওয়ার আগে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কিভাবে আমরা গিটে এটাকে মানে আমি ইমপ্লিমেন্ট করবো বা গিটে আমরা এটা রাখবো, সেটা আমরা একটু দেখে নেবো, কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, গিট ইউজ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টলি হচ্ছে যাদের গিট নাই তাদের যেটা করতে হবে, আপনাকে আগে গিটের একটা ফাইল আছে, যে ফাইলটা আপনাকে এখানে ইনস্টল করতে হবে। সো লাইক গিট ডাউনলোড, আপনি যাবেন এবং আপনার উইন্ডোজ বা ম্যাক ওএস যেটাই হোক সেটার জন্য আপনি এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে লেটেস্ট হিসেবে। সো লাইক ডাউনলোড, এখানে যখন আপনি ডাউনলোড লিখবেন দেখবেন একটা গিটের ফাইল আপনার এখানে ইয়ে করতেছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটাকে আপনার কি করতে হবে, বেসিক্যালি ইনস্টল করতে হবে অ্যাজ ইউজুয়াল, নেক্সট করে যেভাবে ইনস্টল করা হয় সহজ একটা পদ্ধতি সেটাই, ঠিক আছে। তারপরে দেখবেন আপনার এখানে, আমি কেটে দিই, রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে গিটের ইয়ে আসবে, এই যে লাইক গিট কিউই হেয়ার, গিট ব্যাশ হেয়ার, আপনি একটা মানে নিলেই হলো, গিট ব্যাশ নেন বা গিট গুই নেন, একটা নিলেই হলো। বাট আমরা যেটা বেসিক্যালি হচ্ছে সাজেস্ট করি, কারণ এখন গিট ব্যাশ গিট গুই আপনার এখানে ধরেন হচ্ছে রাইট বাটন ক্লিক টিক করবেন, ওটা দরকার নাই সেম। আচ্ছা, এটাও একটা কথা, যদি আপনি সেটা ওপেনও করেন লাইক গিট ব্যাশ হেয়ার যদি ওপেন করেন, এখান থেকে যে প্রসিডিউরগুলো আপনাকে ফলো করবেন আপনি সেম প্রসিডিউর এখান থেকে আপনার লাইক কমান্ড প্রম্পট বা এখানে যে আপনার এই টার্মিনাল আছে সেম প্রসেসে আপনি হচ্ছে ইউজ করবেন। তা আমি জাস্ট ধরেন আমি কমান্ড প্রম্পট দিয়ে যেটা দেখাবো সেম প্রসেসটা আপনি গিট ব্যাশের মধ্যে ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে সিএমডি ওপেন করলাম, একটা কমান্ড প্রম্পট ওপেন করলাম, এখন ওটা কোথায় আছে আমার সি তে। তো ধরেন আমার ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় আছে, ডি তে, রাইট। আমার এই যে ফাইলটা কোথায় আছে, বেসিক্যালি ডি তে, এন্ড স্কিল জবস ট্রেনিং জ্যাঙ্গো ব্যাচ 6। তো আমি বেসিক্যালি এই ফোল্ডারটা আমার কি করতে হবে, গিটে আপলোড করতে হবে। আচ্ছা, তো এখানে এসে আপনি যদি লেখেন গিট, আপনি টেস্ট করতে পারবেন যে আপনার গিটটা কি ইনস্টল হয়েছে নাকি হয়নি। এই যে লাইক যেমন ধর আপনাকে বেশ কিছু সাজেস্ট করবে, গিটটা কি এখানে ইনস্টল হয়েছে নাকি হয়নি। যদি গিট ইনস্টল না হয় সে বলবে যে আমি গিট চিনতে পারছি না, আর যদি ইনস্টল হয় সে আপনাকে এই ধরনের কিছু কমান্ডিং লাইন দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এখান থেকে এটা সরিয়ে ফেলি। প্রথমে আগে আমাকে যেতে হবে যেটা, যে গিটে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে প্রথমে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে লগ আউট হই, এখানে আপনাকে গিটের একটা অ্যাকাউন্ট এই যে সাইন আপে গিয়ে করে নিতে হবে, ঠিক আছে। এই সাইন আপে যাবেন, ঠিক আছে, এখানে জাস্ট আপনি এই যে এন্টার ইউর ইমেল, তারপর কন্টিনিউ দিলে সে আপনাকে কি করবে, একটা ওই যে সেম প্রসেস একটা লিংক পাঠাবে, সেখান থেকে আপনি কি করবেন, গিটের অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। সো অলরেডি আই হ্যাভ অ্যাকাউন্ট, তো আমি জাস্ট এখানে কি করবো, লগ ইন করে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিব, সাইন ইন করবো, ঠিক আছে। সাইন ইন করার পরে এই ড্যাশবোর্ডটা আপনার সামনে আসবে, লাইক আপনার মেইন ড্যাশবোর্ড এটা না, মেইন ড্যাশবোর্ড হচ্ছে আরেকটা, এইটা, ঠিক আছে। তো লাইক আপনি এখানে যেমন ধরেন এখানে আপনার বিভিন্ন ধরনের ইয়ে পাবেন, ঠিক আছে, যে এখানে কতগুলো আপনার
রিপোজিটরি আছে, কতগুলা প্রজেক্ট আছে, তারপরে এখান থেকে আপনার লাইক কত প্রকার মানে আপনি কতবার ইনপুট আউটপুট করছেন, এই জিনিসগুলো সবকিছু এখানে দেওয়া থাকে। তো আমরা জাস্ট এখান থেকে যেটা করব, এখান থেকে আমাদের একটা রিপোজিটরি ওপেন করব। সো আমরা এখানে যদি যাই যে প্লাসে গেলেও আমাদের এখানে রিপোজিটরি আসবে, বা ইম্পোর্ট রিপোজিটরি অন্য জায়গা থেকে আপনি যদি ইম্পোর্ট করতে চান, তো ফাইন, আমরা ফার্স্টে হচ্ছে নিউজ রিপোজিটরিতে যাব, ঠিক আছে। এখান থেকে অথবা আপনি চাইলে এখানে যদি যান, সেখান থেকে এই যে নিউতে যদি যান, এই নিউতে গেল আপনি রিপোজিটরি ওপেন করতে পারবেন, ঠিক আছে। সো লাইক আমরা এখানে বললাম ডিজ্যাঙ্গো BATCH ব্যাচ, আর এই নেমটা ইউনিক হতে হবে, ঠিক আছে। ব্যাচ হচ্ছে 6th, ডিজ্যাঙ্গো ব্যাচ 6th, এই নামে আমি একটা রিপোজিটরি ওপেন করব। সেই রিপোজিটরি বলতে বোঝাই ফোল্ডার, ওদের ক্লাউড একটা ফোল্ডার ওপেন করবেন আপনি এইভাবে, যেভাবে আমরা একটু আগে করেছি, ঠিক আছে। তারপর এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, লাইক এটা হচ্ছে কি স্কিল জবস এর ডিজ্যাঙ্গো ব্যাচ, ঠিক আছে, নাম্বার হচ্ছে কি 6th, জাস্ট এটা দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আপনার রিপোজিটরিটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে? লাইক আপনি যদি প্রাইভেট করে দেন, এটা আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না, অথবা আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, ঠিক আছে, সেই অ্যাক্সেসটা আপনি এখান থেকে চাইলে তাকে আলাদাভাবে দিতে পারবেন, বাট এছাড়া অন্য কেউ এটাকে মানে ইউজ করতে পারবে না। এমনিতে আপনার এখানে প্রাইভেট রিপোজিটরি হিসেবে এটা শো করবে, বাট এটা আপনি ইউজ করতে পারবেন না বা এটার ভিতরে অ্যাক্সেস নিতে পারবেন না। আর যদি পাবলিক করে দেন, এটা সবার জন্য উন্মুক্ত, ওপেন, ঠিক আছে। যেহেতু এটা আমাদের হচ্ছে ওপেন থাকবে, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমাদের এটা পাবলিকই করে রাখবো, ঠিক আছে। তারপরে আমরা জাস্ট এখানে যাব অ্যাড রিডমি ফাইল। সো লাইক আপনার এখানে যেমন ধরেন এই ফাইলটা ওপেন করার পর ওখানে কোনো সাজেশন থাকলে বা কোনো কিছু থাকলে সেটা আপনি রিডমিতে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বাকি কিছু দরকার নাই, বা এখানে আপনি চাইলে লাইসেন্স চুজ করতে পারবেন, যদি আপনার কোনো নিজস্ব কোনো প্রজেক্ট হয় যেটা আপনার বেসিক্যালি এটা আপনি চাচ্ছেন না এটা কপি হোক, অন্য কেউ আপনার ফাইলটা বা প্রজেক্টটা হুবহু কপি করুক, সেক্ষেত্রে আপনি চাইলে লাইসেন্স অ্যাড করে দিতে পারেন, যে আপনি কাদের আন্ডারে এই লাইসেন্সটা করবেন। যেমন MIT লাইসেন্স দিলেন, তো ওদের এই ক্লাউডের মধ্যে গিয়ে এই কোডগুলো সেট হয়ে থাকবে। আপনি যদি মানে কেউ যদি আপনার কোডটা কপি করে, তাহলে এটার সাথে সাথে ওরা এটাকে করবে, ক্লেম করার পর তার ওই রিপোজিটরি হয়তো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আরো অনেক অ্যাডভান্স কিছু আছে, আসলে আমরা আস্তে আস্তে ডিভাইড দিয়ে দেখবো। সো লাইক ক্রিয়েট রিপোজিটরি দিলে আপনার এই রিপোজিটরিটা ওপেন হয়ে যাবে, এবং কিছু কোডিং আপনার এখানে কি বলা যায় কমান্ড লাইন কিছু কোড আসবে, যেমন git init add readme এরকম কিছু জিনিস আসবে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে কোত্থেকে কাজ করব, এখান থেকে, ঠিক আছে। আর চাইলে সরাসরি এখান থেকেও করা যায়, তো এটা সহজ উপায়, এটা সরাসরি করতে পারবেন। বাট আমার চিন্তা হচ্ছে যদি কারো এই জিনিসটা না থাকে তখন কিভাবে হবে, আমি রুট থেকে দেখাচ্ছি। সো লাইক আপনার সিএমডি ওপেন করার পরে দেখেন সিএমডি যে সি ফাইল মানে আছে, ড্রাইভটা আছে, সেটা আমাদের ওপেন হয়, রাইট। তা আমাদের বেসিক্যালি এই ফাইলটা কোথায় আছে, ডি তে। এই জন্য আমরা কি করব, ডি ড্রাইভে যাব। তো ডি ড্রাইভে যাওয়ার জন্য D:: এন্টার প্রেস করলে আপনি ডি ড্রাইভে চলে যাবেন। তারপর সিএলএস দিয়ে আপনি এটা কমান্ড মানে সিএলএস মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে। আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা যেটা করব, আমরা এই যে আমাদের যে ড্রাইভ আছে বা ডিরেক্টরি আছে, আমরা সেখানে যাব। কোথায় এটা, এই যে জ্যাঙ্গো যে ব্যাচ 6 এবং স্কিল জবস যে ট্রেনিং আছে সেখানে। তো লাইক আমরা এখানে সিডি লিখলাম, সিডি লিখে যেহেতু আমি ডি ড্রাইভে আছি, ডি ড্রাইভের মধ্যে স্কিল জবস এর ইয়াটা আছে, আমি এখানে স্কিল জবস লিখে দেখেন এই যে স্কিল জবস এসকে লিখে আমি জাস্ট ট্যাব প্রেস করলাম, সে নিজে থেকে আমাকে এটা নিয়ে আসছে স্কিল জবস ট্রেনিং এই ফোল্ডারটা। ফাইন, আমি এন্টার করলাম। এবার দেখেন আমি এখানে DIR দিলে বোঝা যাবে আমার এখানে কতগুলো ডিরেক্টরি আছে বা কতগুলো ফোল্ডার আছে। তো জ্যাঙ্গো সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, সিক্স ব্যাচ যা আছে, এই যে জ্যাঙ্গো ব্যাচ 6। তাহলে আপনাকে এবার হচ্ছে জ্যাঙ্গো ব্যাচ 6 এ যেতে হবে। সো জ্যাঙ্গো সেকেন্ড ব্যাচ, আমরা এটাকে কি করব, মুছে ফেলবো। জ্যাঙ্গো এখানে ব্যাচ BATCH ব্যাচ আন্ডারস্কোর 6, রাইট। হ্যাঁ, এই যে আমরা অলরেডি মানে সিডিতে মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আমরা ডিরেক্টরিতে চলে আসছি, ঠিক আছে। দেখা যাচ্ছে তো না, একটু বড় করে নিই। আচ্ছা, জ্যাঙ্গো ব্যাচ 6, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফোল্ডারটা, যে ফোল্ডারটা আমরা তৈরি করছি, এই যে এই ফোল্ডারটা জ্যাঙ্গো ব্যাচ 6, এর মধ্যে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। সো গিট ইনিশিয়ালাইজ মানে হচ্ছে গিটের কিছু প্রয়োজনীয় ফাইল আছে যেগুলো এখানে সে কি করবে, এক্সক্লুড মানে ইনক্লুড করবে, ঠিক আছে, যাতে আমরা এটাকে ক্লাউডে পৌঁছাতে পারি তাদের এপিআই থ্রুতে, সেই জিনিসগুলো এখানে সে ইনক্লুড করবে। তো ফাইন, আমরা এখানে জাস্ট কি করব, আমরা এখানে একটা কমান্ড লিখবো যে git init, git init মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজেশন। এন্টার দিব। দেখেন ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি সামথিং সামথিং ব্লা ব্লা, এখানে দেখেন এই যে একটা .git নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে। এটা কিন্তু আপনাকে করতে হবে যেটা, যে এটা হিডেন, এটা কিন্তু হিডেন ফাইল।
আপনি যদি এখানে আপনার ফাইলটা হিডেন থাকে তাহলে এটা আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। বাট এটা যদি আপনার হিডেন ফাইল না হয় তাহলে আপনি দেখতে পারবেন। সো এটা কোথায় পাওয়া যাবে? এই যে আমরা যদি এখানে না সরি ফোল্ডার অপশন, এই যে ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর দেখবেন এখানে এই যে হিডেন আইটেমস, এটা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে সব দেখা যাবে। আর এটা আপনি এই যে ফাইল নেম এক্সটেনশনস, এই এক্সটেনশনস দিলে আপনার ফাইলের যে এক্সটেনশন আছে সেটা শো করবে। সো এক্সটেনশন বলতে কি, যেমন ধরেন এই যে .py, এটা হচ্ছে এক্সটেনশন। আমি যদি এখন এই ফাইলটা উঠিয়ে দিই দেখবেন এই এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। বাট আমি যদি এক্সটেনশনটা আবার দিয়ে দিই, কি করবে সে? এক্সটেনশনটা দেখা যাবে। সরি, এই যে হিডেন আইটেমস, আচ্ছা এটা আমি একটু দেখাই। সো লাইক দেখেন এই যে গিটের এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। বাট আপনি যদি এখান থেকে হিডেন আইটেমটা শো করে রাখেন তাহলে এটা কি করবে? সে দেখাই দিবে। সো এটাতে ঢুকলে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে, বিভিন্ন ধরনের ফাইল দেখা যাচ্ছে, ঠিক আছে। সো যাই হোক, এটা গিটের বিভিন্ন ধরনের ফাইল, এগুলো আমরা হচ্ছে করব। জাস্ট এ মিনিট। ওয়ালাইকুম সালাম ভাই, ওই ক্লাস নিচ্ছিলাম, ক্লাস শেষ করে ফোন দিই। আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার এই প্রজেক্ট, আমি অলরেডি প্রজেক্টে আছি, ঠিক আছে। এখান থেকে আমি গিট ইনিশিয়ালাইজ করছি, সো গিট ইনিশিয়ালাইজেশনটা দেখাচ্ছে। তারপরে আমাকে যেটা করতে হবে, আমার যে ফাইলগুলো আছে এখানে, এই ফাইলগুলো আমাকে হচ্ছে গিটের মধ্যে অ্যাড করে নিতে হবে যাতে আমি এই জিনিসগুলোকে ট্রান্সফার করতে পারি। সো এটার জন্য আমাকে গিট অ্যাড দিয়ে আমি যদি এখানে ডট দেই তাহলে যতগুলো ফাইল আছে এই ব্যাচে, এই মানে ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল সে অ্যাড করে নেবে। অথবা আপনি চাইলে স্পেসিফিকলিও অ্যাড করতে পারবেন। লাইক আমি যদি এখানে বলি যে আমাদের ফার্স্ট ক্লাস, জাস্ট আমি এইটা অ্যাড করবো, বাকি আর কিছু অ্যাড করবো না, ঠিক আছে। তাইলেও সে কি করবে? জাস্ট এইটা অ্যাড করবে। তো না, আমরা হচ্ছে আসলে আমাদের সবকিছু অ্যাড করতে হবে। সো লাইক আমি এখানে ডট দিলাম, অ্যাড এখানে দিলাম, দেখেন এন্টার দেওয়ার পরে সে বাকি ফাইলগুলো যা আছে সব কিছু সে অ্যাড করে নিচ্ছে। এতগুলো ফাইল কোত্থেকে আসছে? কোশ্চেন তো আসতেই পারে, তাই না? কারণ আমার এখানে কিন্তু ডিফারেন্ট কিছু ফোল্ডারও আছে, যেমন ভার্চুয়াল এনভায়রনমেন্ট, গিট, আইডিয়া, এগুলো আছে। ফাইন, এগুলো সবকিছু মিলিয়ে সে কি করছে? এটাকে অ্যাড করে নিচ্ছে। তারপর আপনাকে যেটা করতে হবে যে গিট কমিট করতে হবে, অলওয়েজ কমিট করতে হবে। সো গিট কমিট এম, এবং এই যে মানে কমান্ডগুলো এটা আপনি এখানেই পাবেন, গিটের মধ্যে গেলেই আপনি পাবেন। এই যে গিট কমিট, আচ্ছা রিডমি আমরা অ্যাড করি নাই, এটা দরকার নেই এখন আমাদের, আমরা পরে অ্যাড করব না। সো গিট কমিট -m, ঠিক আছে। এই এম মানে হচ্ছে মাস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে ফার্স্ট কমিট। তা আপনি ফার্স্ট কমিটের এটা তো স্ট্রিং ভ্যালু, এটা আপনি চাইলে যে কোনো কিছুই লিখতে পারেন। তো আমরা যদি এখানে লিখি ভাবে git commit m, এন্ড আমরা এখানে লিখে দিলাম ধরুন হচ্ছে Django batch first commit, ঠিক আছে। Django batch, sorry, sixth batch, Django sixth batch first commit। আমরা এই লেখাটা লিখে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা এটা এন্টার দিলাম, ঠিক আছে। এই যে দেখেন যতগুলো ফাইল আছে সবগুলো সে কি করলো? ফাইনালি কমিট করলো। কারণ কমিট না করলে এটা আপনার রিপোজিটরিতে আসবে না, ফাইনালি আসবে না, এটা কমিট করতেই হবে আপনাকে। এবার আপনি হচ্ছে এখানে ব্রাঞ্চ তৈরি করতে হবে। সো ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আপনি একটা টিম ওয়াইজ কাজ করছেন, ঠিক আছে। তো সেখানে কিন্তু একজন দুইজন ডেভেলপার না, কয়েকজন ডেভেলপার কাজ করবে। তো ধরেন এক একজন ডেভেলপারের আন্ডারে এক একটা ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্ট পার্ট বলতে, যেমন ধরেন আপনি একটা পার্টের কাজ করলেন, আপনি আরেকটা পার্টের কাজ করলেন, দুইজনে দুইটা পার্টের কাজ করলেন। দুইটা পার্টকে আপনার কি করবেন? দুইটা জায়গায় আপনার ইনপুট করতে হবে, আপনি তো এক জায়গায় ইনপুট করতে পারবেন না। এগুলো অনেক ম্যাটার আছে আসলে, এখনই হয়তো আপনারা বুঝবেন না। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা হচ্ছে আরো আস্তে আস্তে বুঝবেন জিনিসগুলো, ঠিক আছে। তো লাইক আমরা জাস্ট ফার্স্টলি হচ্ছে আমরা জাস্ট রুলস গুলো ফলো করি, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে গিট ব্রাঞ্চ, আমরা এখানে একটা মাস্টার ব্রাঞ্চ তৈরি করবো। সো গ্রিট ব্রাঞ্চ দিয়ে আমরা এখানে লিখবো এম, ঠিক আছে। ব্রাঞ্চ এম মানে মেইন ব্রাঞ্চ, তো আমরা এখানে লিখে পেলাম মেইন, ঠিক আছে। এম দিয়ে বোঝা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আর এখানে হাইফেন ডি দিলে বোঝায় হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। হোয়াট এভার, আমরা এখানে আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। ফাইন, মেইন। এবার আমার এখানে কিন্তু একটা ব্রাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মানে আই মিন আলাদা একটা ফোল্ডার হয়েছে, যেটা হচ্ছে একটা মেইন। আই মিন এখানে আমার মেইল ফাইলগুলো থাকবে, এই জন্য। তারপর আমাকে এই জিনিসটা অ্যাড করে নিতে হবে। এটা আমি হাতে লিখবো না, কারণ এখানে আমার ভুল হলে আবার অনেক প্যারা আছে, চেঞ্জেস বহুত কিছু করতে হয়। সো আমি এটাকে জাস্ট কপি করে আমি এখানে কি করব? পেস্ট করে দিব, ঠিক আছে। সো গিট রিমোট অ্যাড অরিজিন, তার মানে এই যে লিংকটা আছে, এই লিংকের মধ্যে আমাদের একটা এপিআই জেনারেট হয়েছে। সো এপিআই কি সেটা আমরা পরে বুঝবো ইনশাআল্লাহ, ঠিক আছে। একটা এপিআই জেনারেট হয়েছে এবং ওই এপিআই অনুযায়ী আমার এই ফাইলগুলো সেটার মাধ্যমে এই ক্লাউডে এসে এখানে সেট হবে।
আমি জাস্ট এটাকে অ্যাড দেব, জাস্ট অ্যাড হয়ে গেল। এবার আমরা জাস্ট লিখবো যে git push u, ঠিক আছে, অরিজিন টু কি মেইন, হলো মাস্টার, এখন হচ্ছে মেইন, ঠিক আছে, যাই হোক মেইন। সো git push u অরিজিন মেইন। আমরা যদি এখানে প্রেস করি দেখবেন যে এখানে সবগুলো ফাইল একে একে আস্তে আস্তে ইম্পোর্ট করে নিচ্ছে বা ইনক্লুড করে নিচ্ছে, এই যে দেখেন, ঠিক আছে। এটাকে ফার্স্টলি জিপ করে তারপরে ফাইলটাকে গিটের মধ্যে আপলোড করে ফেলে, ঠিক আছে। তো ফার্স্টলি একটু টাইম লাগবে, যেহেতু একটু বড় ফাইল সেজন্য একটু সময় লাগবে, মোটামুটি আর অল্প কিছুক্ষণ, এটা 5-10 সেকেন্ড। ওকে, এই যে আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি জ্যাক দেখেন, হ্যাঁ, ব্রাঞ্চ মেইন সেটআপ ট্র্যাক রিমোট ব্রাঞ্চ মেইন ফ্রম অরিজিন। সো আমার এখানে দেখেন মেইন ব্রাঞ্চ, আমি যদি এটাতে আবার করি, রিফ্রেশ করি, এই যে দেখেন, এন্ড ব্রাঞ্চ কোনটা, এটা হচ্ছে আমার মেইন। আমি চাইলে আরো ব্রাঞ্চ তৈরি করতে পারবো, লাইক ডেভ ব্রাঞ্চ, ডেভ 1 2 3 বা যেটা ব্রাঞ্চ আমার যে নামের ব্রাঞ্চ দরকার সেই ব্রাঞ্চগুলো তৈরি করতে পারবো। আর আমি যদি এখানে যাই, দেখেন এখানে অলরেডি আমার এই যে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আর যে লিঙ্কটা আমরা এখানে বলছিলাম যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা হচ্ছে বেসিক্যালি আপনার, এই লিঙ্কে আপনি গেলে আপনি আপনার এই ফাইলগুলো খুঁজে পাবেন। এটা কোথায় পাবেন, লাইক আমি যদি ব্যাকে যাই, এই যে দেখেন কোডে গেলে, এই যে দেখছেন, এই যে এই লাইনটুকু, এটা কপি করে নিয়ে আপনি হচ্ছে কপি করে ফাইলটা নামাতে পারবেন, অথবা যে ডাউনলোড জিপ, আপনি সরাসরি চাইলে এটাকে ডাউনলোড জিপ করলে ফাইলটা আপনার জন্য জিপ হয়ে ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি চান, আমি এটা ক্যান্সেল করে দিই, আর আপনি যদি চান যে আমি এই ফাইলটা আমি হচ্ছে কি করব, কোডের মাধ্যমে নামাবো, লাইক আমি একটা কাজ করি, আমি যেমন ধরুন হচ্ছে আমি নতুন একটা কমান্ড প্রম্পট ওপেন করি, লাইক cmd, সরি mcd দিস, আচ্ছা তারপর আসছে, তো cmd, তো আমি ধরুন হচ্ছে এটাকে এই ফোল্ডারের মধ্যে নামাবো, যেমন ধরুন হচ্ছে আমি ডি তে নামালাম, ডি তে আমি ধরুন হচ্ছে এখানে ফাইলটা নামাবো। তো আমি যদি জাস্ট এখানে যাই, এখন আমি যদি ডি তে আমার ড্রাইভ চেঞ্জ করি, আর এখানে আমি বলবো git ক্লোন, তারপরে যে ফাইলটা আমি যে লিংকটা আমি কপি করছি সেই লিংকটা, আমি যদি এটাতে প্রেস করি, দেখেন এই ফাইলটা সে কি করবে, ডাউনলোড করে ফেলবে। এখানে দেখেন এই যে Django batch 6 নামে একটা ফোল্ডার অলরেডি হয়ে গেছে, এন্ড এই যে দেখেন সে কিন্তু ফাইলটা ডাউনলোড করে নিচ্ছে। তো ওখানে গেলেই আমরা সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, এবার যদি আমরা এখানে যাই, এই যে দেখেন ফাইলগুলো নেমে গেছে। তাহলে গিটের ম্যাটারটা বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে এর মধ্যে? স্যার আপনি তো স্যার এটা পাবলিক করছিলেন, এখন কি স্যার প্রাইভেট করা যাবে আবার? হ্যাঁ করা যাবে, প্রাইভেট অবশ্যই করা যাবে। লাইক আপনি যখন এখানে যাবেন সেটিংস, হ্যাঁ সেটিংসে যাবেন, তারপরে ওখানে রিপোজিটরি চেঞ্জের অপশন আছে, হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ফাইলের নেম, এখানে যান, আপনি নিচে গেলেই পাবেন, এই যে ভিজিবিলিটি, ঠিক আছে, চেঞ্জ ভিজিবিলিটি। এবার আপনি মেক পাবলিক আছে, এটাকে মেক প্রাইভেট করে দিলেই তারপর আপনাকে এই ফাইল লাইনটুকু এখানে লিখে দেব। যেমন ধরেন আমি যদি মেক প্রাইভেট করি, ঠিক আছে, পারবে, এন্ড আমি এখানে এই যে এটাকে হচ্ছে এইভাবে কপি করে আমার এইখানে আগে দিতে হবে, কপি করলাম, দিয়ে দিলাম। এবার এটা চেঞ্জ করলেই এটা প্রাইভেট রিপোজিটরি হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে বেসিক্যালি কিছু জিনিস সরে যাবে। কেউ যদি আপনাকে স্টার মার্কস দেয়, আপনার প্রজেক্টটা দেখে তার ভালো লাগছে, সে আপনাকে একটা কি বলে রেটিংস দিল, সেই রেটিংস গুলো হারায় যাবে, কারণ প্রাইভেট রিপোজিটরিতে রেটিংস এর কোনো ইয়ে নাই, ঠিক আছে, রেটিংস মানে ধরা হয় না, ওটা তো প্রাইভেট রিপোজিটরি, ওটাতে কিভাবে রেটিংস ধরবেন, এই আর কি, ঠিক আছে। তো এই গেল গিটের ম্যাটার। তো আমরা হচ্ছে আজকে কিছু ফার্স্টলি ইয়ে করব, আমরা কিছু প্রজেক্ট করব, আর পরবর্তীতে দেখেন আমরা কিভাবে আবার এটাকে এইটুকু কাজ করার পর আমরা বাকিটুকু আরো অ্যাড করতে পারি। যেমন আমার তো এইটুকু অ্যাড হয়েছে, রাইট? আমরা যদি এখানে যাই, ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাক্টরি পাই, এই যে দেখেন প্রিন্ট এতটুকু, আমরা এতটুকু লিখছি, এতটুকু আছে। কারণ এখন যদি আমরা আরো কিছু জিনিস লিখি, এখানে বললাম যে আমরা বললাম যে this is a CO সেকেন্ড লাইন, ঠিক আছে, আমি জাস্ট এই কোডটুকু করলাম। এবার আমি কি করব দেখেন, আমি জাস্ট এখান থেকে যেটা করব, টার্মিনালে যাব, এখান থেকে যেটা হবে, তো আমি এখানে বলবো git add, আর বাকি এত কিছু করা লাগবে না, জাস্ট git add all দিলাম, ঠিক আছে। বা আপনি চাইলে git add all না দিয়ে আপনি জাস্ট কি করতে পারবেন, এই যে এই ফাইলটুকু ইন্ট্রোডাক্টরি পাই এটা দিতে পারবেন, ঠিক আছে।
ফার্স্ট ক্লাস এই ফোল্ডারটা দিতে পারবেন। তো তারপর আমি অ্যাড ফুল, আচ্ছা এখানে লিখি ফার্স্ট ক্লাস, এইটা ফাইন, অ্যাড করে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এবার git commit, কমিট অলওয়েজ করতে হবে, কমিট বললাম যে হচ্ছে আমাদের কি ইন্ট্রোডাক্টরি ফাইল চেঞ্জেস, এখানে জাস্ট আপনি কি করছেন সেটার একটা মানে ব্রিফ থাকবে কি, ইন্ট্রোডাক্টরি ফাইল চেঞ্জেস, চেঞ্জ করে দিচ্ছেন। এখানে একটা জিনিস করতে হবে, কমিটের পাশে আপনাকে হাইফেন এন দিতে হবে, কারণ আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে করছেন সেটা আপনাকে বলে দিতে হবে। ফাইন, হ্যাঁ এবার দেখেন ওয়ান ফাইল চেঞ্জড, আমাকে সে বলবে যে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। তারপরে git push, দ্যাটস ইট। হয়েছে না? এবার আমরা জাস্ট এখানে যাই এন্ড আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখেন চলে আসছে। খুব মজার একটা জিনিস, তাই না? তো এইগুলো হচ্ছে গিটের ম্যাটার। সো আশা করি এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। স্যার আমাদের কি লাইন প্রতি লাইনে লিখতে হবে, অ্যাড করতে হবে নাকি না না একেবারে না শেষ না, করে? এটা প্রতি লাইন না, আপনি যেটুকু আই মিন যেমন ধরেন আপনি এখানে হিউজ কোড করছেন, হ্যাঁ আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন, আজকে আপাতত ক্লোজ করে দিবেন, এই ক্লোজ করার আগ মুহূর্তে আপনি চাইলে করতে পারেন। তবে আমরা স্ট্যান্ডার্ড ধরি যেটা, সেটা হচ্ছে যে একটা সার্টেন টাইম, লাইক যেমন ধরেন আমার এই পেজের মধ্যে আমি ধরেন 50 লাইন বা 60 লাইন কোড করে ফেলছি, এরপরে উচিত যেমন যে কোনো কারণে আমার কিন্তু এখানে প্রবলেম হতেই পারে, আমার এই আইডিতে প্রবলেম হতে পারে, আমার মেমোরিতে প্রবলেম হতে পারে, কম্পিউটার যে মেমোরি আছে সেই মেমোরি যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু এই সবগুলো কাজ আপনার হারিয়ে যাবে। দ্যাটস ওয়াই একটু কাজ করার পরে আমরা এটাকে অ্যাড করে ফেলি, এটা হচ্ছে আমাদের অভ্যাস, হ্যাঁ কারণ অ্যাড করে ফেললে আপনি সিকিউর, আপনার এই ফাইলটা আর হারালো না। কারণ এর আগে এরকম আমি অনেক বোকামির দণ্ড দিচ্ছি, আই মিন আমার এরকম 7-8টা প্রজেক্ট ছিল যেগুলো আমি গিটে আপ করব করে জাস্ট আলসেমি করতেছিলাম। প্রোগ্রাম জানেনই তো যে প্রোগ্রামার একটু আলসা হয়, আমি চরম আইলসা এরকম আর কি। কারণ এত মানে ওই কি বলে কোড টোড করার পরে আমরা কি করি অ্যাকচুয়ালি, আমাদের তো শারীরিক পরিশ্রম হয় না, আমরা তো সারাদিন চেয়ারেই বসে থাকি। তো দেখা গেছে এই যে এই কারণে আমাদের অলস বলা হয়। আসলে আমরা মানে যারা এতক্ষণ বসে থাকতে পারে তারা আসলেই অলস, অলস ব্যক্তি ছাড়া কিন্তু মানে কম্পিউটার সামনে এতক্ষণ বসে থাকা যায় না অত্যন্ত। আর কারণ আপনার এখানে শুধু মাথা, চোখ আর হাত এই জিনিসটুকু কাজ করে, দ্যাটস ইট, ঠিক আছে। তো ওইভাবে করে আমি পরে আলসেমি করে করবো, আপ করবো, আরে করবো আর কি, পরে করবো, এই করতে করতে আমার হঠাৎ করে আমি কি করলাম, আমি আমার কম্পিউটারে উইন্ডোজ থেকে আমি লিনাক্সে দিছিলাম, এটা অনেক আগের ঘটনা। লিনাক্সে চেঞ্জ করার পরে আমি কি করছি, রুট থেকে লিনাক্সটা ইনস্টল করছিলাম। আমার মাথায় ছিল না যে আমার প্রজেক্টগুলো চলে যাবে, আমি এগুলো একটু আলাদা করে রাখি বা ক্লাউড বা গুগল ক্লাউডে উঠে রাখি। আমি পরে ফাইলগুলো পুরো হারাই ফেললাম, আমি খুব ইম্পর্টেন্ট ফাইল ছিল, এই হলো অবস্থা। এই জন্য ওই ক্ষেত্রে আলসেমি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো অনেক কথাই বললাম, এবার আমরা একটু হালকা পাতলা আমাদের কোডিং দেখি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে, আমরা দেখলাম কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব যে যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, ঠিক আছে, আইডিই ইউজ না করে আপনারা হচ্ছে সরাসরি ইয়ে করবেন, কি বলা যায় এটাকে, আই মিন যে নোটপ্যাড ইউজ করতে পারেন, ওপেন উইথ নোটপ্যাড, এটা আপনার জন্য আরো বেস্ট হবে, ঠিক আছে। ওপেন উইথ নোটপ্যাডে আপনি চাইলে কোল্যাব ইউজ করলে কি রকম হয়? হ্যাঁ গুগল কোল্যাব। কোল্যাব তো হচ্ছে আলাদা জিনিস, সেটা তো হচ্ছে ডেটা সায়েন্সের জন্য অ্যাকচুয়ালি। পাইথন প্র্যাকটিস করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম, চাইলে আপনি কোল্যাব ইউজ করতে পারেন বা আপনার কম্পিউটারে ইউজ করতে পারেন। লাইক আমি মূলত ডেটা সায়েন্টিস্ট, ঠিক আছে, আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করি। সো লাইক আপনি যেমন ধরেন আপনি এখানে যদি দেখেন আমার এগুলো সবই ইয়ে করা আছে, যে লাইক আমি যদি এখানে জুপিটার আপনি জুপিটার নোটবুক ওপেন করে কাজটা করতে পারেন। জুপিটারে হচ্ছে অন্য ম্যাটার, জুপিটারটা হচ্ছে অন্য মজা, আমি অ্যানালাইসিসের জন্য হচ্ছে জুপিটার নোটবুক, ঠিক আছে। লাইক আমি যদি বলি আমার এখানে মেশিন লার্নিং এর অনেক ব্যাচ আছে, লাইক যেমন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ঠিক আছে, আমি মেশিন লার্নিং এর উপরও কোর্স করাই। লাইক আমি নিজে আসলে এই মুহূর্তে আমি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করছি, হ্যাঁ। তো এখানে চাইলে করতে পারেন, এখানে অনেক ইয়ে আছে, যেমন ধরেন এই যে এখানেও চাইলে করা যায়, ঠিক আছে, এখানে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তবে এটা আপনাদের জন্য আমি সাজেস্ট করবো না, এই জন্য কারণ আলটিমেটলি আপনাকে পাইচার্মে যেতে হবে, যেহেতু আপনারা জ্যাঙ্গোর ব্যাচ, তো আলটিমেটলি আপনাকে ওখানেই যেতে হবে,
ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি আমরা প্রথম যে জিনিসটা আজকে দেখবো সেটা হচ্ছে যে ভেরিয়েবলস। ভেরিয়েবল, আচ্ছা, তো ভেরিয়েবল, সরি, আচ্ছা, এখন কম্পিউটার সায়েন্সে তো পড়ছেন, ভালো কথা, ঠিক আছে, হয়তো বা 3-4টা সেমিস্টার পারও করে ফেলছেন। সো বলেন আমাকে যে ভেরিয়েবল জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি ভাইয়া। স্যার। বলুন তাহলে ভেরিয়েবলস জিনিসটা কি। সাপোজ আমি আমার নামটা লিখলাম, নাম দিয়ে একটা নাম লিখলাম, আমার নাম যেমন আব্দুল কাইয়ুম, হুম, আর ওইখানে প্রিন্টে যে আমি নেমটাকে শুধু কল করলাম। আচ্ছা, ঠিক আছে, আই মিন ডেফিনিশনের বাইরে কথা, সমস্যা নাই। বেসিক্যালি ভেরিয়েবল আমরা কেন ইউজ করি? ভেরিয়েবলটা ইউজ করে স্যার যাতে Data আমরা কে assign করার মানগুলো জন্য। চেঞ্জ করতে পারি। এটা অনেকটা স্টোরেজ লোকেশনের মতো। ক্লিয়ার করে বলেন আমি আসলে বুঝতে স্যার পারছি। কোন একটা ডাটাকে আমরা কোন জায়গায় অ্যাসাইন করার জন্য আর কি ভেরিয়েবল ইউজ করি। ডেটা অ্যাসাইনমেন্ট না? অ্যাসাইন করার জন্য ডাটাকে। ডেটা অ্যাসাইন, সো ডেটা অ্যাসাইনের জন্য ভেরিয়েবলই কেন লাগে? আমরা তো সরাসরি ডেটা অ্যাসাইন করতে পারি, করা যায় না? সরাসরি ডেটা অ্যাসাইন। জি স্যার স্যার। পরে যাতে কাজ করতে সুবিধা হয় ওই ডাটা নিয়ে। আচ্ছা, স্যার পরে যদি আমরা আপডেট করতে পারি, জাস্ট আমার পুরোটা চেঞ্জ করা না লাগে, শুধু জাস্ট আমি ওইখানে আপডেটটা চেঞ্জ করলাম। ঠিক আছে, আমিও নন ডেফিনেট, আই মিন বুকস ডেফিনেশন দেবো না, আমি জাস্ট এটা বলবো যে যেমন ধরেন আমরা কি ভাবে বলতে পারি না যে ভেরিয়েবলটা ইউজ করি হচ্ছে আমরা ডেটাটাকে স্টোর করে রাখার জন্য, নাকি? জি স্যার। জি স্যার। আমার থেকে আপনারা একমত যে আমি ডেটাটাকে স্টোর করে রাখতে পারি, দ্যাটস ইট। আই মিন আমার একটা ডেটা, এখন এটা একটা হোক আর 100টা হোক, ডাজন্ট ম্যাটার, বাট আমার ডেটাটা, মোটা কথা যেটা, সেটা হচ্ছে যে ডেটাটাকে একটু চিন্তা করি আমরা। যেমন ধরেন আমরা যদি কোনো ডেটা ইউজ করি, ধরেন আমি 100 আমি এরকম একটা ডেটা ইউজ করছি, ঠিক আছে। এখন এই 100 যে ডেটাটা আছে, আমি এই ডেটাটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে হয়, এটাও ট্রুথ, বা বিভিন্ন ক্ষেত্রে আমাকে আপডেট করতে হয়, সেটাও ট্রুথ, সবই ঠিক আছে। বাট আমি যে ডেটাটা স্টোর করব, ঠিক আছে, তাকে কি পরিচয় স্টোর করব, রাইট? আমরা তো আমরা তো বললাম যে ভেরিয়েবলটা হচ্ছে একটা কি স্টোরেজ। তো এটা কথার আগে যেটা আসে যে যেমন ধরুন ভেরিয়েবল আমার নাই, তো এখন আমি যদি চিন্তা করি যে আমি ভেরিয়েবলটাকে আমি কোথাও সেভ করে রাখবো বা স্টোর করে রাখবো, ঠিক আছে। তো এখন ধরেন আমি ভেরিয়েবল স্টোর করার পরে তাকে তো আমাকে আবার কল করতে হবে, রাইট? এখন ওই কলিং করার জন্য আমি যদি ভেরিয়েবলটা কল করতে চাই, তাহলে আমাকে কি ভেরিয়েবল কল করতে হলে তাকে একটা নাম দিতে হবে না? যেমন ধরেন আপনি এখন চিন্তা করেন যে আপনার পরিবারে আপনি সদ্য জন্ম নিয়েছেন, ঠিক আছে। তো সদ্য জন্ম নেওয়ার পরে আপনাকে কি তখন তার কিভাবে ডাকে? আমি বাবু বলে ডাকতে পারি, রাইট? বাবু বলে ডাকতে পারি। এখন আপনাকে কি সারা জীবন বাবু বলে ডাকবে? অবশ্যই না। আপনাকে একটা নেম তো অবশ্যই দিতে হবে, নাকি? না আমি নাকি আমি সারা জীবন বাবুই বলে ডাকবো? এটা তো হ্যাঁ, অনেকের নাম বাবু আছে আমার মনে হয়, নাম বাবু হলে সারা জীবন বাবু বলেই ডাকবি। হ্যাঁ, নাম বাবু বলে সারা জীবন বাবু। এখন সবার ক্ষেত্রে তার বাবু বলা যাবে না, নাকি? আপনার যদি পৃথিবীতে যে মানুষ আছে সব মানে সবাইকে তার বাবু বলে ডাকা যাবে না, নাকি? বা বেবি বলে ডাকা যাবে না, তখন কি তাকে তো একটা নেম তো দিতে হবে। অ্যাজ লাইক ভেরিয়েবলের মতো হচ্ছে ম্যাটারটা এরকম। ভেরিয়েবল আমি যদি সংখ্যার কথা চিন্তা করি, 100 হচ্ছে কি একটা সংখ্যা, 100-র মতো তো আরো অনেক সংখ্যা আছে, নাকি? যেটার কোনো হিসাব নাই, আপনি চাইলে ইনফিনিটি হতে পারে। কি সংখ্যা তো ইনফিনিটি, নাকি? নিউমেরিক্যাল ম্যাটার তো ইনফিনিটি। তো ইনফিনিটি হলে এখন আপনি ইনফিনিটি যে সংখ্যাগুলো আছে, তাহলে এর জন্য আপনি চিন্তা করেন যে আপনি প্রত্যেকটা নাম্বারকে আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার আপনি স্টোর করে রাখতে চান, তাহলে তাকে কি অবশ্যই একটা নামে ডাকতে হবে না? নাহলে আপনি কিভাবে ডাক দিবেন তাকে? আপনি কলটা করবেন কিভাবে? সো এটা হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল, লাইক এ পকেটস। যে পকেটে আপনি হচ্ছে কি করেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখেন, লাইক স্টোরে, মানে এটা কি আপনার পকেটটা একটা কি একটা স্টোর, রাইট? সেখানে আপনি মোবাইল রাখতে পারেন, সেখানে আপনি টাকা রাখতে পারেন, আপনার যেটা ভালো লাগে।
ভেরিয়েবলটাও কি সেম, যে আমি এখানে চাইলে সংখ্যা রাখতে পারি, আমি এখানে চাইলে স্ট্রিং রাখতে পারি, আমি বা কি বলা যায় লেটার রাখতে পারি, ঠিক আছে। তো আমার আসলে ডেটা তো মূলত এরকমই হয়, একটা কি একটা হয় স্ট্রিং, একটা হচ্ছে কি সংখ্যা, নাম্বার, আর কি কি বলা যায় স্ট্রিং বা ক্যারেক্টার, অ্যালফাবেট, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এই দুইটা জিনিসই কি করতে পারি, ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি। তার জন্য আমাকে কি করতে হয় না, ভেরিয়েবলকে কোনো কিছুর জবাবদিহিতা করতে হয় না। ভেরিয়েবল আমি ভেরিয়েবলকে যা দিব সে তাই রাখতে বাধ্য। তবে অফকোর্স এটা পাইথনের বেলায়, জাভার বেলায় অবশ্যই না, কারণ জাভার মধ্যে হচ্ছে ভেরিয়েবল যেই আপনাকে মানে ভেরিয়েবলকে আপনি যেভাবে ডিক্লেয়ার করবেন, ভেরিয়েবল আপনাকে সেই জিনিসই অ্যাক্সেস করতে দিবে, এর বাইরে কোনো কিছু অ্যাক্সেস করতে দিবে না, আই মিন যে টাইপটা, ঠিক আছে। পাইথনের ক্ষেত্রে ওইটার বালাই নাই। পাইথনের কথা হচ্ছে আমি আসি ভাই, তুমি আমার কাছে যা মন চায় তা কিছুই রাখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো ধরনের জিনিস আমার কাছে রাখতে পারো। তো পাইথন ভেরিয়েবল হচ্ছে ওই জিনিস যেখানে আপনি যে কোনো ধরনের ডেটা আপনি কি করতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আচ্ছা, ভেরি মানে কি বলেন তো, ধরন নাকি? ভ্যারি মানে কি ধরন না? জি স্যার। জি স্যার। বিভিন্ন ধরনের। বিভিন্ন ধরন, তার মানে কি ভেরিয়েবল বিভিন্ন ধরনের জিনিস, ঠিক আছে, বাংলা যদি আমরা মিন করতে যাই। তো তাই আমরা কি বলবো বেসিক্যালি, যে ভেরিয়েবলটা হচ্ছে একটা কি স্টোরেজ, এবং এই স্টোরেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। এবং প্রয়োজন অনুযায়ী সেই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি, কল করতে পারি। সরি, ওকে। সো এখন ভেরিয়েবলটা কথা হচ্ছে, ভেরিয়েবল নিয়ে তো আমাদের হিউজ আলোচনা, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক বগর বগর করলাম। সো আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। সো লাইক প্র্যাকটিক্যালের মধ্যে আমি যদি বলি যে লাইক ভেরিয়েবল, আমি ভেরিয়েবলই নামেই একটা ইয়ে নিলাম, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল, জাস্ট আমি এখানে কি করব, ভেরিয়েবল আমরা যে কোনো কিছুর নেম দিতে পারি, তবে সেটা অবশ্যই হতে হবে রিলেটেড নেম। যেমন ধরেন আপনি একটা সংখ্যা নিচ্ছেন, আমি যদি সেই হিসেবে এটাকে বলি নাম্বার, তাহলে কি জিনিসটা একটু ফ্রুটফুল হলো, মানে আমি এখানে 100 নামে একটা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার কি ভেরিয়েবল নেম, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন অপারেটর, আর এটা কি আমার সংখ্যা বা যে ভ্যালু বা ডেটা আমরা যাই বলি, সেটা হচ্ছে কি আমরা যেটা স্টোর করে রাখবো বেসিক্যালি ডেটা, ঠিক আছে। তো এখন 100-কে আপনি কি বললেন নাম্বার, এখন এটাকে যদি আপনি বলেন যে ক্যারেক্টার, তাহলে কি হবে? অবশ্যই না। আপনাকে করতে হবে কি, অবশ্যই কি নেম রিলেটেড বা আপনার ভ্যালু রিলেটেড বা আপনি যে কাজটা করছেন সেই রিলেটেড ভেরিয়েবল অবশ্যই হতে হবে। তাহলে আমি যদি এখানে বলি নাম্বার, ঠিক আছে, তাহলে কি হলো, এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো, এটা কি হলো অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা হচ্ছে ভেরিয়েবলের একটা ডিক্লারেশন। প্রথমে আমরা কিছু রুলস বলে নিই, যেটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। রুলস যেমন ধরেন রুলস নাম্বার 1, অবশ্যই ভেরিয়েবলের আগে কোনো প্রকার সিম্বল ইউজ করা যাবে না, নো সিম্বল। লাইক এরকম, যেমন ধরেন @ অথবা এক্সক্লামেটরি অথবা $সাইন অথবা যেমন অথবা ধরেন পার্সেন্টেজ, নট অ্যাপ্লিকেবল, অথবা এন্ড অপারেটর, নট অ্যাপ্লিকেবল, এনি কাইন্ড অফ সিম্বল। লাইক আমি যদি এখানে এক্সাম্পল দেই, তারপরে হচ্ছে এটা, ঠিক আছে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে কি এন্ড অপারেটর, তারপরে আর কি আছে, এই মোটামুটি এগুলোই ধরেন। ওকে, সো রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে যে লাইক হচ্ছে ইয়ে কি বলা যায়, ফার্স্টলি নো নিউমেরিক, লাইক পি 1 2 3 সামথিং লাইক দ্যাট, লাইক পি আমি যদি এখানে বলি 1 অর 2 যে কোনো নাম্বার, ফার্স্টলি এটা দেওয়া যাবে না, ঠিক আছে, ফাইন। তারপরে হচ্ছে আর কি এরকমই, ঠিক আছে। সিম্বল কিন্তু আগে পরে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, বাট নিউমেরিক আপনি পরবর্তীতে চাইলে ব্যবহার করতে পারেন। লাইক আপনি এখানে 1 দিতে পারেন, অর 2 দিতে পারেন, অর কি বলে যায় আন্ডারস্কোর দিতে পারেন, আন্ডারস্কোর লাইক 1 2 3, এটা আপনার ইচ্ছা। বাট ফার্স্ট নিউমেরিক অবশ্যই ফার্স্ট কেসে স্টার্ট করা যাবে না, নো নিউমেরিক এট স্টার্ট পয়েন্ট, এট স্টার্ট।
বাট আপনি কি করতে পারবেন, লাইক you can use it at কি বলা যায় at last point, নাকি পয়েন্ট বলা যেতে পারে। Sorry. ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভেরিয়েবল এন্ড আমি এখানে প্রিন্ট করব লাইক নাম্বার। ওকে, এন্ড আমি এটাকে কি করব, রান করব। চলে আসলো 100। আপনি চাইলে এর আগে একটা দিতে পারেন। সো এভাবে দেওয়া যায় যে এ নিউ মেরিক নাম্বার, এভাবেও করলে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন, নো প্রবলেম। সরি, স্ট্রিং এর সাথে আই এম সরি এখানে আপনি প্লাস কনক্যাটেনেশন দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে। সরি, নিউমেরিক নাম্বার। হ্যাঁ, এটা যদি স্ট্রিং ভ্যালু হতো তাহলে কনক্যাট করা যেত, বা এটাকে পরে আপনি স্ট্রিং এ কনভার্ট করে করবেন। আচ্ছা, ওগুলো পরে দেখবো আমরা, সমস্যা নেই। ঠিক আছে, নিউমেরিক নাম্বার 100, বা আপনি চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এজ ইউ উইশ। মানে এটা জাস্ট আমরা প্রিন্ট করলাম। এখন আরেকটা কথা আছে। আচ্ছা, কম্পিউটারে আমি কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে কি করলাম, 100 স্টোর করলাম। এখন এই নাম্বার যে ভেরিয়েবল নেমটা, কম্পিউটার কি একে চিনতে পারে? মানে কম্পিউটারকে আমি যখন বলছি ভাই তুমি নাম্বার দাও, তখন সেই নাম্বার ধরে গিয়ে তারপর, যেমন ধরেন আমি যদি বলি এইভাবে, ধরেন এটা হচ্ছে আমার একটা ভল্ট অর স্টোরেজ, আমি কি করলাম এর মধ্যে 100 দিয়ে রাখলাম। এখন এই ভল্টের, আমার তো বেসিক্যালি ভল্টেই হচ্ছে আমার কি স্টোর, বা আমি ভেরিয়েবল বলতে পারি। সো আমি এখানে বললাম কি নাম্বার, রাইট? আমি এখানে বললাম নাম্বার। এখন কম্পিউটারকে আমি নাম্বার বলার পরে কি সে কি নাম্বার ধরে গিয়ে আমার জন্য এই ভল্ট থেকে 100 খুঁজে নিয়ে বের করে নিয়ে আসে? কি মনে হয় আপনাদের? পুরো স্টোরটাকে প্রিন্ট করে দিচ্ছে না তখন? কেন স্টোর প্রিন্ট করবে? সেই স্টোর প্রিন্ট করলে হবে? স্টোরের মধ্যে জিনিসগুলো যেগুলো ম্যাটেরিয়াল থাকবে ওগুলো প্রিন্ট করবে না স্যার? নো স্যার, নো, এটা কোনো সিস্টেম না। ঠিক আছে ভাই, সিস্টেমে কাজ হচ্ছে না। যখন আমি কম্পিউটারকে বলছি ভাই আমার নাম্বার যে ভেরিয়েবল আছে তার মধ্যে থেকে তুমি আমাকে ভ্যালু ফাইন্ড আউট করে দাও, ঠিক আছে, তখন সে কি করে জানেন? তখন সে কম্পিউটারের কাছে যায়, কম্পিউটারের যে সিস্টেম আছে বা ব্যাকএন্ড প্রসেস যেটা আমরা বলছি, লাইক কার্নেল বলতে পারেন বা হচ্ছে ইন্টারপ্রেটিং বলতে পারেন, সে যায় তার কাছে এবং কম্পিউটারকে আদেশ করে যে এখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় রেসপন্স এন্ড রিকোয়েস্ট। রিকোয়েস্ট এন্ড কি রেসপন্স, এরকম একটা জিনিস আছে বেসিক্যালি। যে এই রিকোয়েস্ট এন্ড রেসপন্সের যে ম্যাটারটা আছে, রিকোয়েস্ট এবং রেসপন্স কি করে, কম্পিউটার তাকে কি করে রিকোয়েস্ট করে যে ভাই আমার এই ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটাকে তুমি আমার এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে দাও। তখন সে কি করে, এই নাম্বারকে কিন্তু অ্যাকচুয়ালি সে চিনে না, বুঝতে পারছেন? এই নাম্বারকে সে চিনে না। সে নাম্বার এসে যদি তাকে রিকোয়েস্ট করে, সে বলবে ভাই আমি তো তোমাকে চিনি না অ্যাকচুয়ালি, কিন্তু আমরা কিন্তু ফাইন্ড আউট করছি বেসিক্যালি কি দিয়ে, নাম্বার দিয়ে, মানে এই যে নামটা আছে, ভেরিয়েবল নেমটা আছে সেটা দিয়ে। এর মধ্যে যে কাজটা হয় সেটা হচ্ছে কম্পাইলার না, সরি, ওই যে কি বলে এটাকে, মাথা আসছে না। আচ্ছা যাই হোক, ধরেন আমি বলবো পরে, মনে আসলে বলবো না। সো বেসিক্যালি এখানে যে কাজটা হয় ব্যাকএন্ড প্রসেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বারের এগেইনস্টে, এই যে নাম্বার যে ভেরিয়েবলটা আপনি যখন ডিক্লেয়ার করতেছেন, ডিক্লেয়ার করার পরে যখন আপনি ভ্যালু অ্যাসাইন করতেছেন, যেখানে আমরা এখানে যেভাবে ভ্যালু অ্যাসাইন করতেছি, ভ্যালু অ্যাসাইন করার সাথে সাথে সে কি করে, স্টোরেজ থেকে একটা নাম্বার পায়, এটা মানে একটা নাম্বার পায়, যেমন ধরেন হচ্ছে এরকম হতে পারে 2 3 6, তারপর হচ্ছে ধরেন 9, এটা হচ্ছে একটা নাম্বার। এই নাম্বারটা জেনারেট হয়ে যায় এবং এই নাম্বারটা জেনারেট হয়ে এই নাম্বারকে একটা টোকেন দেয় যে ভাই এটা হচ্ছে তোমার টোকেন নাম্বার, যখনই তোমার লাগবে তুমি টোকেন নাম্বার দিবা, আমি তোমাকে ভ্যালুটা রিটার্ন করে দেব। ঠিক আছে, তো এই টোকেনটা মূলত কোত্থেকে আসে, এই যে স্টোর আপনি করতেছেন না, এই স্টোরেজের একটা নাম্বার বা একটা কি বলা যায় ইউনিক আইডি, এটাকে আমরা আইডিও বলতে পারি, যেটা হয় ইউনিক। এই ভ্যালুর এগেইনস্টে নট নাম্বারের এগেইনস্টে, ভ্যালুর এগেইনস্টে একটা আইডি জেনারেট হয় বেসিক্যালি, যেটা হয় স্টোরেজের সেই নাম্বারটা। এই স্টোরেজ নাম্বারটা কি করে, এই নাম্বার বা এই যে ভ্যারিয়েবল থাকে এই ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দেয়, বলে যে ভাই তোমার এটা হচ্ছে টোকেন নাম্বার, তুমি যখনই আসবে এটা আমাকে দিবা, আমি তোমাকে এই ভ্যালুটা এখান থেকে আমি কি করব, স্টোর থেকে তোমাকে রিটার্ন করে দিব। বুঝে গেছে কিভাবে কাজটা হয়, নাকি এখনো কনফিউজড?
Confusion জি আছে? স্যার বুঝতে পারছি। Okay, fine. So, এত লেটে বললে কিভাবে হবে? আচ্ছা, তা আমরা তো এটা মুখের কথা বললাম। এখন আপনি কি যদি বলেন যে আমাকে প্রুফ দেন, প্রুফ লাগবে আমার। ঠিক আছে? সো আমি কিভাবে প্রুফ দেব? ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি চাইলে প্রুফ দিতে পারি। লাইক আমি যদি এখানে বলি প্রিন্ট এন্ড এর ভিতরে আমি আইডি নামে একটা ফাংশন আছে এন্ড এর মধ্যে আমি কি করব? নাম্বার কি দিয়ে দেব। দেখেন, সে আমাকে একটা নাম্বার বা ভ্যালু রিটার্ন করবে। এই যে এটা হচ্ছে সেই নাম্বার যেটা ওই 100 ভ্যালুর মধ্যে ভ্যালুর জন্য এটাকে মানে ইয়ে করা হয়েছে, জেনারেট করা হয়েছে। আপনি ভ্যালু চেঞ্জ করেন দেখবেন নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি একটা কাজ করি, আইডি নাম্বারটাকে আমি একটা জায়গায় স্টোর করি। এটার জন্য একটা স্টোরেজ আমি ইউজ করি, নো প্রবলেম। সো লাইক আমি এখানে বললাম ভ্যারিয়েবল স্টোর নাম্বার, এন্ড এখানে আমার আইডি এন্ড এই নাম্বার। আচ্ছা, ঠিক আছে। এবার আমি কি করব দেখেন, এটা তো আমার রইলো। আচ্ছা, একটা কাজ করি, এইভাবে না, দরকার নেই। জাস্ট এখানে নাম্বারই আবার ইয়ে করে আবার নতুন একটা ভ্যালু 10 দিলাম। এন্ড আমি এখানে বললাম প্রিন্ট নাম্বার এন্ড আমি এখানে বললাম প্রিন্ট আইডি নাম্বার। সেম ভাবে আমি এটাকে কপি করে এখান থেকে নিয়ে গেলাম, দিলাম, সরি। এইবার দেখেন আমি এখানে বললাম প্রিন্ট হচ্ছে সুন্দর করে করলাম, ডিসপ্লে করলাম। সো লাইক দেখেন এখানে আমার যে নাম্বারটা আছে আর এখানে যে নাম্বারটা আছে এটা কি সেম? দেখেন আমার চেঞ্জেসটা করতে হয়ে গেছে এখান থেকে, এখান থেকে 10 এর জন্য আমার হচ্ছে ভ্যালু মানে একটা ভ্যালু, আর 100 এর জন্য আমার কি হচ্ছে আরেকটা ভ্যালু, বাট ভেরিয়েবল কিন্তু সেম। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ভেরিয়েবলের জন্য তৈরি হয় না, এটা হয় নাম্বারের জন্য বা ভ্যালুর জন্য। ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার। জি স্যার। ভেরি মাচ ক্লিয়ার। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। স্যার এখন থেকে কি নাম্বারটা প্রিন্ট করলে পরের নাম্বারটা প্রিন্ট হবে? হ্যাঁ, বুঝিনি। তা এখন কি প্রিন্ট যদি আমি এখন নাম্বারটা আবার প্রিন্ট করি তাহলে কি স্যার পরের নাম্বারটা প্রিন্ট হবে, মানে স্যার 10টা প্রিন্ট হবে? অবশ্যই, কারণ প্রোগ্রাম সবসময় যেটা করে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় সে ফার্স্ট টু লাস্ট রিড করে এটাকে, সবসময় মাঝখান থেকে কোনো কিছু করে না। তো যখন আপনি নাম্বারটা 100 দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে 100 রাখবে যতক্ষণ না পর্যন্ত সেই ভ্যালুটা অন্য কোথাও আবার নতুন করে রিঅ্যাসাইন বা নতুন করে ভ্যালু এখানে অ্যাসাইন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা এরকমই থাকবে। ওকে স্যার। এখন যদি আপনি আবার নাম্বার প্রিন্ট করেন সেম জিনিসটা আপনাকে শিখবো। আমি লাস্ট প্রিন্ট কত আপনার 10, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনি আবার এটাকে ভ্যালু চেঞ্জ করেন, ঠিক আছে, বা এটা আমি একটু রান করি তাহলে বুঝতে পারবেন। কিন্তু পরবর্তীতে যদি আপনি এখানে নতুন আবার ভ্যালু অ্যাসাইন করেন নাম্বার এন্ড এর মধ্যে আপনি দিলেন হচ্ছে 20, তখন সে নতুন করে আবার কি করবে, আবার এটাকে রি অ্যাসাইন করবে। এখন দেখেন এখানে আবার এসে কি হচ্ছে, আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে ভেরিয়েবলের ম্যাটার। তো আমরা হচ্ছে যেটা করব আজকে আপাতত এইটুকুই থাকুক আমার মনে হয়, জুমার দিন। সো কাজ আছে অনেক, ফ্যামিলিতে অনেক কাজ করতে হবে। এত বেশি প্রোগ্রামে বা এত বেশি আপনাদের টাইম দিলে আমার পরে বউ তালাক দিয়ে চলে যাবে। সো শুক্রবার ফ্যামিলিকে সময় দিতে হবে। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা তো জানা হয়নি স্যার। আচ্ছা, আমার নাম হচ্ছে জসিমউদ্দিন দীপু, সবাই আমাকে দীপু বলেই ডাকে। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে শুধু আমার বাবা মা আমাকে জসিম বলে ডাকে। ঠিক আছে, যাই হোক, তো নামটা রেখেছে আমার দাদি। যাই হোক, উনি এখন নাই, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক। তো এই হচ্ছে ম্যাটার। আর আমার পড়ালেখার হিস্ট্রি হচ্ছে একটু অন্যরকম। আমি এসএসসি ইন্টার সায়েন্স পড়ে পরে আমি কম্পিউটার কি বলে হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে যাই। তো অলমোস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আমার ধাপ শেষ পর্যায়ে আসার পর আমার মনে হলো যে জিনিসটা আমার ভালো লাগতেছে না। আমি অলমোস্ট 4-5 বছর শেষ করার পরে এরপরে আমি কম্পিউটার সায়েন্সে চলে যাই, কারণ আমার মনে হলো যে আমার ওইটাতেই ভালো লাগে। কারণ আমি ছোট থেকেই, ছোট না আই মিন ছোট বলতে তো তখন আসলে কম্পিউটার এতটাই অ্যাভেলেবেল ছিল না। তো আমি অলমোস্ট যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন আমি কম্পিউটার কিনি, তখন থেকে কম্পিউটারের সাথে কি সক্ষতা। তো আমি পরে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ছেড়ে দিই।
ভালো লাগে না। তারপরে আমি এখানে একটা গ্যাপ হয়ে যায়, যার জন্য হচ্ছে আমি পরে অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক ট্রাই করে লাস্টলি আমি ইউআইটিএস একটা সুযোগ পাই ইয়ে পড়ার। কম্পিউটার সায়েন্স বলতে আমি বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। তো আমি ওখানে আইটি পড়ার একটা সুযোগ পাই। এই শুরু আইটি মানে বা কম্পিউটার সায়েন্স নিয়ে শুরু। তারপরে ওখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করি বা বিনোদনে ইয়ে করি। ওই সুবাদে আমার মোটামুটি আমি যখন থার্ড সেমিস্টার সরি মানে আমার থার্ড ইয়ারে যখন আমি থাকি বা উঠি, আমি তখন থেকে মোটামুটি আমার এই টিচিং লাইফ শুরু হয়। হ্যাঁ, কারণ ওই কম্পিটিটিভ প্রোগ্রামিং বা বিনোদনের এই কারণে মানে এটা ভালো পরিচিত হয়ে উঠি। তো ওখান থেকে আমার প্রথম শুরু হয় হচ্ছে আমার জাভা ডেভেলপমেন্ট দিয়ে। জাভা ট্রেনার হিসেবে আমার শুরু হয়। জাভা ট্রেনিং এর পরে এরপরে আমি কম্পিউটার সায়েন্স মানে আমার ভার্সিটি যখন শেষ হয়, তারপর আমি জবে ঢুকে যাই আর এরপর থেকে অ্যান্ড্রয়েডের কাজ শুরু করি, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে। তারপরে হচ্ছে অনেক বছর চাকরি করার পরে এরপরে নিজের কিছু করার ইচ্ছা হলো, তারপরে শুরু করলাম ল্যারাভেল দিয়ে কাজ। ল্যারাভেল শুরু করার পরে হচ্ছে টুকটাক ল্যারাভেলে কাজ করি। তারপরে মনে হলো যে না, এখন ডেটা সায়েন্সের যুগ, ডেটা সায়েন্স জানা দরকার। তারপরে শুরু করলাম ডেটা সায়েন্স শুরু করে ডেটা সায়েন্টিস্ট হিসেবে জব শুরু করলাম। এরপরে তারপরে আর কি জ্যাঙ্গো ফ্লাস্ক নিয়ে কাজ করার সুবাদে জ্যাঙ্গো বা ফ্লাস্ক চালা হয়। তারপরে স্কিল জবসে আপনার সজীব ভাইকে চিনেন কিনা জানি না, ওনার মাধ্যমে আমার এখানে একটা পরিচয় হয়। তারপর ওখানে টিচিং শুরু হয়। আর এখন বর্তমানে একটা সায়েন্টিস্ট হিসেবে আছি আইটেক হাব ইয়েতে। এটা বেসিক্যালি ইউএসএ বেসড একটা কোম্পানি। সো আমার মানে আমার অ্যাকচুয়াল জবটা হচ্ছে ইউএসএ বেসড। আই মিন বাংলাদেশ থেকে আমি ইউএসএ তে জব করি আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার বড় পরিচিতি দিয়ে দিলাম, জাস্ট সংক্ষিপ্ত পরিচয় বললাম। ঠিক আছে, সো এনি আদার কোশ্চেন্স ফর টুডেস? নো স্যার। তাহলে ঠিক আছে, স্টার্ট হলো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই যাতে আমাদের কলেজে কন্টিনিউ করতে পারি। আর গ্রুপ হলে অবশ্যই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে মানে আই মিন রিলেটেড, সেখানে গ্রুপে সবাই শেয়ার করবেন আর চেষ্টা করবেন সবাই এটাকে করার জন্য, মানে কি বলা যায় এটাকে সলভ করার জন্য। স্যার নেক্সট ক্লাসটা কবে হতে পারে? নেক্সট সরি বুঝিনি, কোশ্চেনটা বুঝিনি। বলছে নেক্সট ক্লাসটা স্যার কবে হতে পারে? নেক্সট ক্লাস আচ্ছা, এটা স্কিল জবস থেকেই আসলে আপনাদের সাথে কন্টাক্ট করা হবে। এই বিষয়গুলো আমি জানি না। এটা ক্লাস শুরুর আগেই আমি বলে দিয়েছিলাম আপনাদের সবাইকে। আপনি জয়েন করতে লেট করেছেন, আমি সবাইকে এটা জানিয়ে দিয়েছিলাম। আমি শিডিউলটা আগামীকাল আমি লিভে থাকবো, পরের দিন আমি এটা সবাইকে মেইল করে জানিয়ে দিব। আপনাদের যা মেটেরিয়ালস আছে, ক্লাসের রেকর্ডিং, রেগুলার ক্লাস শিডিউল, দুইটা গ্রুপের লিংক, হ্যাঁ, সবকিছু আমি একটা মেইলের মধ্যে পাঠিয়ে দিব এবং আপনাদেরকে সেখানে একটু নিজ দায়িত্বে জয়েন দিয়ে দিবেন দুইটা গ্রুপ। আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আমাকেও জানিয়ে দেওয়া হবে, আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে। তো ওই দিন ইনশাআল্লাহ আবার কথা হবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।